আচ্ছা, তো দেখেন আমরা আজকে দেখবো হচ্ছে ফটোশপের কিছু বেসিক দেখবো এবং কি ফটোশপে আমরা আসলে ফটোশপটা কি, প্লাস হচ্ছে ফটোশপে কি কি কাজ করা যায়, ফটোশপে হচ্ছে ইনস্টল দেখাবো এবং কি কিছু ইন্টারফেস নিয়ে কথা বলবো, প্লাস হচ্ছে কালার অ্যাপ্লাই করে দেখাবো, লেয়ার কি বা লেয়ার প্যালেটটা কি, ফ্রি ফর্মটা ট্রান্সফর্মটা কি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো মূলত হোয়াট ইজ ফটোশপ, তো ফটোশপটা কি এ বিষয়ে আপনারা অনেকে আছেন যারা জানেন এবং অনেকে আছে যারা জানে না। তো ফটোশপটা মূলত হচ্ছে যে এটা হচ্ছে পিক্সেল নিয়ে কাজ করে, এটা হচ্ছে একটা রাস্টার এবং কি আমরা যদি রাস্টার অ্যান্ড ভেক্টরের পার্থক্য দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ফটোশপ এবং কি ইলাস্ট্রেটরের কাজ করে দেন হচ্ছে দেখতে হবে। অবশ্যই আমাদের ফটোশপটা ইনস্টল করা আছে, অবশ্যই আমরা ফটোশপে দেখাবো কাজগুলা। তো মূলত ফটোশপটা হচ্ছে যে হোয়াট ইজ ফটোশপ, ফটোশপটা হচ্ছে যে পিক্সেল মানে পিক্সেল নিয়ে কাজ করে এই ধরনের কিছু একটা মানে এটা হচ্ছে মূলত আপনি ধরেন যে ফটোশপের কিছু কিছু সময় দেখবেন যে আপনার একটা ইমেজ, যদি আপনি ধরেন একটা ইমেজ আপনি ফোন থেকে ছবিটা তুলেন বা যেটা দিয়ে তুলেন না কেন, যদি সেই ফটোশপটা সেই ফটোটা আপনি যদি দেখেন কিছুদিন পরে যদি আপনি সেটাকে জুম করেন বা হোক সেটা 1 বছর পর বা 2 বছর পর যদি সেটা আপনি জুম করেন তাহলে দেখবেন যে সেই ফটোটা অবশ্য তাদেরকে জুম করার পরে দেখবেন যে সেই ইমেজটা ফেটে যাচ্ছে বা সেটাকে একদম গোলা গোলা এরকম কিছু দেখা যাচ্ছে। তো এটা মূলত আসলে পিক্সেলের কারণে হয়। আর আপনারা অবশ্যই এটা জানেন কিনা আমি জানি না, তো একটা পিক্সেল থেকে মূলত একটা পিকচার তৈরি হয় এবং কি এই পিকচারগুলা মূলত এই একটা পিক্সেল থেকে কিন্তু অনেকগুলা কালার মিলিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি হয় এবং কি এই ভিডিওগুলো বা এই অ্যানিমেশনগুলো নিয়ে যদি আপনারা কখনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন যে পিক্সেলটা কি। তো মূলত ফটোশপ হচ্ছে যে একটা রাস্টার রাস্টার সফটওয়্যার, যেটা দিয়ে আমরা মূলত ফটোশপের বা ফটো এডিটিং এর কাজগুলো করে থাকি। তবে এখান থেকে এই ক্ষেত্রে আমরা অনেক সময় এগুলার বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি, যেমন ধরেন যে বিজনেস কার্ড, তারপর ফ্লাই ডিজাইন, বুশের ডিজাইন, তো এগুলো কিন্তু আমরা করে থাকি। তবে প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো কিন্তু এই ফটোশপ দ্বারা করা হয়। তো আমরা ফটোশপের দেখবো যেগুলো আসলে আমরা কি কি কাজ করতে পারি এবং কি কি কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে ধারণা দিব এবং আজকে হয়তো কিছু একটা দেখাতে পারি যদি সময় এরকম হয়। তো তারপরে এখান থেকে আমাদের দ্বিতীয় স্টেপ আছে যে হোয়াই নিড ফটোশপ ডেইলি লাইফ। তো আমাদের ফটোশপটা ডেইলি লাইফে কেন প্রয়োজন এই বিষয়টা আসলে মূলত আহ, এই জন্য দেওয়া হয়েছে যে আমাদের ফটোশপে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলাই কাজ করেন না কেন সেখান থেকে মূলত আপনার ছোট থেকে বড় কাজ পর্যন্ত কিন্তু ফটোশপে কাজগুলো হয়ে থাকে প্রতিদিনে। ধরেন বেটার আপনি কিছু কাজ করতেছেন যেগুলো হচ্ছে ধরেন একটা বিজনেস কার্ড হতে পারে, সেটা সেটা হতে পারে একটা ফ্লায়ার ডিজাইন, ধরেন সেটা হতে পারে একটা কোম্পানি রিলেটেড কোনো কিছু। তো যেটাই হোক না কেন আপনি কিন্তু সহজে একটা ফটোশপ দিয়ে একটা ডিজাইন করে তাকে দিয়ে দিতে পারবেন সহজেই। তো এটা হচ্ছে সকাল থেকে উঠে সন্ধ্যা পর্যন্ত যেটাই হোক না কেন আপনার ফটোশপ ডেইলি লাইফে প্রয়োজন হবেই বা হয় প্রতিনিয়তই। তো আমরা এটা যদি দেখি এক্সাম্পল আমরা দেখবো অবশ্যই। তারপরে এখান থেকে আছে যে এক্সাম্পল অফ ফটোশপ ওয়ার্ক, আমরা যদি ফটোশপের ওয়ার্ক কিছু এক্সাম্পল দেখি। তো দেখেন আমরা যেটা বলতেছিলাম যে আমরা ফটোশপের যত কাজই দেখি না কেন বা ফটোশপ ওয়ার্ক দিয়ে যতই সার্চ দিই না কেন আমাদের এখান থেকে মূলত যেটা দেখাবে সেটা হচ্ছে যে ফটো এডিটিং এর যতগুলো কাজ আছে, তো সেই কাজগুলো আমরা এখানে দেখতে পাবো এবং কি দেখতে পাচ্ছি অলরেডি। তো আমরা এই কাজগুলোকে মূলত মূলত আমরা এখান থেকে যতগুলা কাজ দেখতেছি ফটোশপের সেগুলো কিন্তু মূলত ফটোশপ বা ফটো এডিটিং এর কাজ, যেগুলো হচ্ছে মূলত ফোন দিয়ে কিছু লোক আছে যারা ফোন দিয়ে কাজ করতে পারে বা ফোন দিয়ে ফটো এডিটিং গুলো করতে পারে। তবে মূলত আমরা বেসিক্যালি যে কাজগুলো করি সেগুলো কিন্তু অবশ্য ফটো এডিটিং এর কাজ নয়, যেগুলো আমরা ফটোশপে বা ওয়ার্কের জন্য যেগুলো করে থাকি সেগুলো কিন্তু অবশ্যই আমরা হয়তো সেটা বিজনেস কার্ড হতে পারে বা সেটা ফ্লাই ডিজাইন হতে পারে, এই ধরনের কিছু কিন্তু আমরা তৈরি করে থাকি। সব সময় কিন্তু আবার তৈরি করি না, সব সময় কিন্তু তৈরি করা যায় না। কিছু কিছু সময় হচ্ছে যেগুলো হচ্ছে আমরা ফটো এডিটিং এর কাজ করতেছি বা আমাদের কিছু ভাই ব্রাদার আছে তাদেরকে ফটো এডিট করে দিচ্ছি বা কিছু সৌন্দর্য তৈরি করে দিচ্ছি, কিছু স্পট আছে সেই স্পটগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু মূলত আমরা ফটোশপ দিয়ে সহজে করে ফেলতে পারতেছি এবং কি ফটোশপ দিয়ে সহজে আমরা সেটা করে দিচ্ছি তাদেরকে। কাজ করবেন তখন কিন্তু সেটা পিক্সেলে করতেছেন বা রাস্টার যেগুলো বলে যে রাস্টার ইমেজ, তো রাস্টারে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো এই যে দেখেন আমাদের ফটোশপে ওয়ার্ক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু এক্সাম্পল। আমরা যদি এখান থেকে জাস্ট দেখি যে ফটোশপ ওয়ার্ক প্রিন্ট রিলেটেড কিছু কাজ দেখবো আমরা। যেমন সেটা বিজনেস কার্ডে আমি সার্চ দিতে পারি। আচ্ছা, তো আমরা বিজনেস কার্ডে সার্চ দিলাম, দেখেন আমাদের যে এই যে ডিজাইনগুলো আসতেছে এগুলো কিন্তু সবগুলো প্রিন্ট রিলেটেড বা প্রিন্ট দিয়ে থাকি এই ডিজাইনগুলো। তো এখান থেকে অনেক ডিজাইন আছে যেগুলো প্রিন্ট রিলেটেড, জাস্ট শুধু প্রিন্টের জন্য, যেটা হচ্ছে সিএমওয়াই কে কালার মোডে ইউজ করা হয় যেগুলো প্রিন্টে যায়। তো এই প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো করার জন্য কিন্তু আমরা ফটোশপগুলো ইউজ করতে পারি,
কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফটোশপে প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো করা যায় না, যেমন বিলবোর্ড ডিজাইন আছে, তারপর বড় বড় যে ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু অবশ্য ফটোশপে করতে গেলে অনেকটা সমস্যা করবে। কারণ হচ্ছে যে সেই ডিজাইনগুলো মূলত ইলাস্ট্রেটরে করা হয় এই কারণে যে সেগুলো আসলে ফেটে যাবে না বা কখনো এটা রেজুলেশনটা নষ্ট হবে না। তো ফটোশপে করলে এটার ভয় থাকে যে আমাদের হয়তো রেজুলেশনটা খারাপ হতে পারে, বা ফটোশপে করলে হয়তো ফেটে যেতে পারে, বা এটার সাইজটা ঠিক মতো আসবে না। তো এই বিষয়গুলোর জন্য আসলে আমাদের ফটোশপে অনেকগুলো কাজ আছে যেগুলো করা যায় না বা করি না আমরা মূলত। অবশ্যই আমরা যখন ক্লাসে যাব বা সম্পূর্ণ ডিজাইনগুলো দেখাবো বা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো যদি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে ফটোশপে কেন এই কাজগুলো করা যায় না বা কেন করা যাবে। তো এই বিষয়গুলো আমরা অবশ্যই দেখাবো। তো দেখি আমরা নেক্সটে কি আছে আমাদের মডিউলে, তো অনেক কিছু আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করি এবং সেটাই। তো আমরা ফটোশপে যাই, মূলত ফটোশপে গিয়ে আমরা আগে ইন্টারফেসটা দেখি যে ইন্টারফেসটা কীরকম আছে। তো এখান থেকে আরেকটা বিষয় আছে যেগুলো আসলে মেন বিষয়, সেটা হচ্ছে যে আপনি কিভাবে ফটোশপে এক্সপার্ট হবেন বা ডিজাইনে এক্সপার্ট হবেন, এই ধরনের কিছু একটা মনে হয় কোর্স মডিউলে ছিল। তো এটা হচ্ছে মূলত আপনি যতগুলো কাজ আমার এখান থেকে দেখানো হবে বা যার কাজগুলো দেখেন না কেন আপনি, সেটা হোক ইউটিউব অথবা সেটা গুগল বা কারো আর্টিকেল পড়তেছেন সেই আর্টিকেলগুলো আপনি যেখান থেকে দেখেন না কেন সেই বিষয়গুলোকে আপনার দেখার পরে জাস্ট নোট করে রাখলেই হবে না, সেই বিষয়গুলোকে আপনাকে প্র্যাকটিক্যালি সেটা করতে হবে। যদি না করেন তাহলে অবশ্যই আপনি সেই কাজগুলো পরবর্তীতে আপনার ওইরকমভাবে আর করতে পারবেন না বা ওইরকমভাবে মনেও রাখতে পারবেন না। আরেকটা বিষয় যে আমরা এখান থেকে যখন প্রিন্ট রিলেটেড দিয়ে সার্চ দিলাম, এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি আমরা। এই ডিজাইনগুলো কিন্তু আমাদের প্রথমে দেখানো উচিত ছিল না, তারপরে দেখাচ্ছি। তবে যে এই কারণে যে আপনাদের এখান থেকে এক্সপার্ট হওয়ার বিষয়ে যেহেতু কথাটা উঠে আসলো, সেই কারণে আমাদের এখান থেকে দেখেন আমরা যখন এখান থেকে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, এই ডিজাইনগুলোর ভিতরে কিন্তু আমরা যদি একটা ডিজাইন করি, যেমন ধরেন আমরা এখান থেকে এই ডিজাইনটা করেছি, তো এই যে ডিজাইনটা করছি এই ডিজাইনের ভিতরে কিন্তু অনেকগুলা এখান থেকে অনেকগুলো এলিমেন্টস আছে, অনেকগুলো অবজেক্ট আছে, অনেকগুলো লেয়ার আছে, যে লেয়ারগুলো আমরা কিন্তু সহজে কিভাবে করতে হয় সেই বিষয়গুলো বুঝতে পারতেছি এবং কি প্র্যাকটিস করার পরে আমরা সেই লেয়ারগুলো গুছানো শিখতেছি। অনেক কিছু আছে যেগুলা এই এই একটা ডিজাইনের ভিতরে আমরা পাবো। এবং কি যদি আপনি একদমই এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে দেখতে হবে যে যারা বড় বড় যারা ডিজাইনার আছে সেই ডিজাইনারদের ডিজাইনগুলোকে আপনার ফলো করতে হবে। সেটা হোক লোগো ডিজাইন অথবা যে কোনো ডিজাইনই হোক না কেন, সেই ডিজাইনটা আপনাকে ফলো করতে হবে। যদি আপনি সেই ডিজাইনটা ফলো করে সেই ডিজাইনটা তৈরি করা শিখে যান তাহলে কিন্তু আপনি ভালো ধরনের একটা ডিজাইনার হয়ে যাবেন। তবে এখানে একটা কথা হচ্ছে যে আপনি সব ডিজাইনগুলা ক্রিয়েট করতে পারলেই কিন্তু আপনি ডিজাইনার হয়ে উঠবেন না। সেটার একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এই কারণেই যে আপনি ধরেন আপনি এই ডিজাইনটা একদম ফুললি কপি করতে পারবেন, ধরেন আপনি ধরে নেন যে এই ডিজাইনটা আপনি ফুললি কপি করতে পারবেন, তবে যখন আপনার একটা ক্লায়েন্টের কাজ আসবে তখন কিন্তু আপনার ডিজাইনগুলো মাথায় আইডিয়াগুলো আসবে না। এইটার হচ্ছে অনেক একটা বড় সমস্যা, যেটা হচ্ছে ডিজাইনের মাথায় আইডিয়া আসে না। তো এই মাথায় আইডিয়া আসার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বড় বড় ডিজাইনার যারা আছে তাদের ডিজাইনগুলোকে ফলো করতে হবে প্রতিনিয়ত। তাদের ডিজাইনগুলো কি করতেছে, তারা কিভাবে করছে, তাদের এলিমেন্টসগুলো কিভাবে মিলাচ্ছে, মূলত তারা মানে কমপ্লিটলি তারা কি করতেছে সেই বিষয়গুলোকে আপনার ফোকাস করতে হবে। যেমন আমি মাঝে মাঝে যদি কখনো বসে থাকি বা কখনো যদি একটু ফ্রি থাকি তখন আমি এইভাবে সার্চ করি, যেমন ধরেন যে লোগো ডিজাইন দিয়ে আমি 2022-এ কি আসলো নতুন, তো সেই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করি বা আমি দেখার চেষ্টা করি যে 2022-এর যে লোগো ডিজাইনগুলো বা তারা 22-এর ডিজাইনগুলো কীরকম করতেছে, তাদের এই ডিজাইনের আইডিয়াগুলো কী, তাদের এখন যেই ট্রেন্ডগুলো সেই ট্রেন্ডগুলো কী, সেই বিষয়গুলো কিন্তু আমরা সম্পূর্ণ এখান থেকে দেখতে পাচ্ছি। তো এই যে একটা বিষয় যে আপনি প্রতিনিয়ত আরেকজনের ডিজাইনগুলো দেখতেছেন, আপনি যখন একটা ডিজাইন করতে যাবেন তখন কিন্তু আপনার এই ডিজাইনটা ধরেন আপনি এই ডিজাইনটা কখনো কোনো একদিন আপনি ডিজাইনটা আপনার ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে করছেন, তো তখন কিন্তু আপনার যখন আপনি ডিজাইনগুলো করতে যাবেন তখন কিন্তু আপনার এই ডিজাইনটা মাথায় আসতেই পারে বা আসবে। যদি আপনি কখনো 2022-এর কাজ করতে যান তখন হয়তো বা এই কাজটা আপনার মাথায় চলে আসবে, তখন কিন্তু আপনি এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট বা ইলিপস বা যেটাই বলেন না কেন সেই অবজেক্টটা কিন্তু আপনি নিয়ে দেন সেই অবজেক্টটা নিয়ে কিন্তু কপিরাইট ফ্রি একটা ডিজাইন তৈরি করতে পারবেন। এই জন্য আপনাকে মূলত প্র্যাকটিসের কথা বলা হইতেছে এখানে। তো মূলত সম্পূর্ণ আমার যতগুলো কথা বললাম আমি এই কথার মাধ্যমে আপনাকে একটা জিনিসই বুঝতে হবে, সেটা হচ্ছে যে আপনি যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কাজগুলো দেখানো হয় সে কাজের অতিরিক্ত কাজগুলো করতে হবে। যেমন আমি এখান থেকে আজকে দেখাইছি, ধরেন একটা কার্টুন ডিজাইন দেখাইছি, তো আপনি সেই কার্টুন ডিজাইনটি করে নিয়ে আসলেন, তাহলে কিন্তু আপনার আউটসাইড কোনো নলেজ হলো না। তো এই আউটসাইড নলেজের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে ডিজাইনগুলা সেম রিলেটেড ডিজাইন, তো ওই রিলেটেড ডিজাইনগুলোকে আপনাকে করতে হবে। যদি আপনি সেম রিলেটেড ডিজাইনগুলো করেন তো এই যে একটা সিমিলার ডিজাইনের ভিতরে আপনি অনেকগুলো জিনিস পেয়ে গেলেন, এগুলো কিন্তু হয়তো আমার কাছ থেকে পান নাই বা কোনো ইউটিউবারের কাছ থেকে পান নাই বা কোথাও থেকে পান নাই। আপনি যে বিষয়গুলো আপনি পাচ্ছেন কোথায়, গুগলে জাস্ট সার্চ দিয়ে একটা ইমেজ নিয়ে পাচ্ছেন।
তো এই বিষয়গুলোর জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস জরুরি, এটা আমি মনে করি, এবং কি আমি পার্সোনালি এটাকে অনেকটা হেল্পফুল পেয়েছি বা হেল্প হয়েছি আমি এই বিষয়টা নিয়ে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে আপনারা যদি এক্সপার্ট হতে চান তাহলে আপনাদেরকে একটা কাজই করতে হবে, আপনাদের প্রচুর ডিজাইন দেখতে হবে। আর আপনি একটা অভিজ্ঞ ফ্রিল্যান্সার বা একটা অভিজ্ঞ যদি গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনাকে মাস্ট বি 2 বছর অবশ্যই আপনাকে এটা নিয়ে থাকতে হবে, এবং কি আপনাকে সময় নিয়ে এই মার্কেটে আসতে হবে। আপনি প্রথম অবস্থায় ইনকাম করবেন ঠিকই, কিন্তু সেটা হচ্ছে ধরেন সেটা হোক তার আপনার ইনস্ট্রাক্টর অথবা আপনার যে টিচার থাকবে সেই টিচারের কাছ থেকে আপনি ইনকাম করতেছেন, বা আপনার ইনকাম করে দিচ্ছে আপনার টিচারে। তো আপনি কিন্তু আপনার অভিজ্ঞতা থেকে আপনার এই ইনকামটা আনতেছেন না। এই জন্য আপনাদের বলি যে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট থেকেও ইনকাম করেন, সেটা আপনি নিজের জ্ঞানে করতেছেন কিনা বা কারো হেল্প নিয়ে করতেছেন কিনা সেটা দেখতে হবে, ঠিক আছে? তো যাই করেন না কেন আপনাদের মূলত একটা কথাই যে আপনারা প্র্যাকটিস করবেন বেশি বেশি। আমি অনেকেরই দেখেছি, এবং কি আমার ব্যাচেও অনেকগুলো আছে, এই যে একটু আগে ক্লাসটা শেষ করে আসলাম, তো সেই ব্যাচেও কিন্তু 2 জন না 3 জন আছে এই একই রকম, মানে তারা প্র্যাকটিস করে না, তাদের একদমই অলস অলস প্রকৃতির, ঠিক আছে? তো এই কাজগুলো করলে আপনাদের আমি একদমই ক্লিয়ার কাট ভাবে বলতেছি যে আপনাদের গ্রাফিক্স ডিজাইন আপনাদের জন্য নয়। গ্রাফিক ডিজাইন তাদের জন্য যারা হচ্ছে এখান থেকে পরিশ্রম করতে পারবে, মানে কঠোর পরিশ্রম। যারা ধরেন যে মানে একটা ডিজাইন দেখছে, ওনার এটা টার্গেটই যে উনি এটা শেষ করবে আজকের দিনে। এমনও কাজ আছে যেটা ধরেন যে 3 থেকে 4 দিনের নিচে হয় না, সেই কাজগুলো সে টার্গেট নিয়েছে যে 1 সপ্তাহের ভিতরে শেষ দিবে, এ ধরনের নিছে। তো টার্গেট নেওয়ার পরে সেই কাজটা সে 10 দিনে ফ্লাপ করছে, কিন্তু সে কিন্তু করছে। তো এই বিষয়টা যে সে তাকে করতে হবে, সে যে মানে টার্গেট নিয়েছে যে মানে 7 দিনের 7 দিনে যে করে ফেলতে হবে এমন না, কিন্তু করতে হবে কাজটা, যেটাই হোক সেটা করতে হবে, ঠিক আছে? তো মূলত আমরা যাচ্ছি যে আমাদের যেটা হচ্ছে যে ফটোশপের ইন্টারফেসটা নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যদি ফটোশপ বা ইনস্টল করা না থাকে সেটা ইনস্টল করে নেবেন। আরেকটা কথা যে ফটোশপের কোন ভার্সন বা ইলাস্ট্রেটরের কোন ভার্সনটা সব থেকে ভালো বা ইউজ করা যাবে আমাদের জন্য সুবিধা হবে, এই কথা এই 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 ধরনের যদি কোনো কেউ কোশ্চেন করেন তাহলে শুনে রাখেন যে ফটোশপের আপনি যখন শিখবেন তখন অবশ্যই আপনাকে সিএক্স দিয়ে শেখা সব থেকে বেটার হবে, কারণ সিএক্স এর যে ভার্সনটা সেটা হচ্ছে একদমই বেসিক লেভেলে যারা আছে তাদের জন্য। যে যদি তারা সেই ভার্সনটা শিখতে পারে বা সেই ভার্সনটা যদি সে বুঝতে পারে তাহলে সে সব ভার্সনগুলোই বুঝতে পারবে, এবং কি আপনি যদি চান যে অন্য কোনো ভার্সনটা আপনি শিখতে চাচ্ছেন তাও শিখতে পারবেন। তবে এখানে একটা কথা হচ্ছে যে আপনি যদি আপনার পিসির র্যাম 4 জিবির নিচে থাকে তাহলে আপনাকে সিএস ভার্সন দিয়েই শিখতে হবে, কারণ হচ্ছে 4 জিবি র্যামে অবশ্য যেগুলো হচ্ছে যে আপডেট ভার্সন যেগুলো সেগুলো ইউজ করা যাবে না, অনেকটা ল্যাগ করবে অথবা অনেকটা হ্যাং করবে আপনার কাজের মাঝখানে। তো তখন আপনার অনেকটা রাগ উঠে যাবে, হয়তো বা কাজ থেকে আপনি বিরক্ত হয়ে যাবেন, এই ধরনের কিছু হবে। তো দেখেন আমরা মূলত প্রথমে আমি এখান থেকে একটা ক্রিয়েট পেজ করি, আমি এখান থেকে পেজের অপশনগুলো পরবর্তীতে দেখাবো বা সেগুলো বোঝাবো, সেটা আজকে হোক আজকেই দেখাবো অবশ্য। তো দেখেন আমরা মূলত প্রথমেই দেখবো যে এখান থেকে ইন্টারফেসটা দেখবো। আমরা ইন্টারফেস বলতে আমাদের ফটোশপে কি কি আছে। তো দেখেন আমাদের প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেনু বার, ঠিক আছে? এটা হচ্ছে মেনু বার। আর আমি আপনাদেরকে ফটোশপের 2019 দিয়েছি মনে হয়, তো 2টা ভার্সনই দিয়েছি। আপনাদের পিসিতে যেটা হয় বা ভালো লাগে সেটা আপনারা ইনস্টল করে ইউজ করতে পারেন। আর 2টা ভার্সনই প্রায় সেম সেমই, তো জাস্ট একটু চেঞ্জ আছে, যেগুলো হচ্ছে আপডেট ভার্সনে আছে, যেগুলো আপডেট ভার্সন ছাড়া তাই নাই। তো যাই হোক আমরা মূলত ইন্টারফেস বলতে দেখেন এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মেনু বার। তো মেনু বারে আমাদের কি কি আছে, যেমন এখান থেকে ফাইল আছে, ফাইলের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা আমরা এখান থেকে ফাইলের যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখান থেকে দেখেন এখানে নিউ আছে, ওপেন আছে, অনেক অনেক। আমরা মূলত প্রথমে দেখতে পাচ্ছি কি ফাইলের যে অপশনগুলো, এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমি। তো এই অপশনগুলা মূলত কি কাজ করে সেটাও আমরা বলবো। যেমন ধরেন যে এডিট আছে, এটা হচ্ছে ফাইল মেনু বার। তো মেনু বারে আমরা কিন্তু প্রত্যেকটা বারে যেমন ফাইলে অনেক অপশন দেখতে পাচ্ছি, এডিটে অনেক অপশন দেখতে পাচ্ছি, ইমেজে অনেক অপশন দেখতে পাচ্ছি, লেয়ার, তারপর টাইপ, অনেকগুলো অপশন কিন্তু আমাদের এটা আছে, এটাকে বলা হয় হচ্ছে মেনু বার। অ্যান্ড এইখান থেকে দেখতে পাচ্ছি যেটা, এটা কিন্তু অবশ্যই আমরা অপশন বার বলে থাকি অথবা সাব মেনু বার বলে থাকি, অথবা এখান থেকে আপনি বলতে পারেন, এখান থেকে আমি সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে অপশন বার, বা এখান থেকে আপনি সাব মেনু বার বলতে পারেন। তো এখান থেকে আপনি দেখেন এখানে যতগুলো টুলস আছে, এই টুলসের হচ্ছে সবগুলার এখান থেকে বারগুলো শো করবে, মানে এটার যেই এক্সটেনশনগুলো আছে বা এটার যেই আরও কিছু ফিচার আছে সেই ফিচারগুলো কিন্তু এখানে শো করতেছে আমাদের এখানে। তো এটা হচ্ছে আমাদের টুলস বার অথবা টুলস অপশন বার এটা বলতে পারেন। তো আপনার যেটা মনে হয় সেটাই আপনি বলতে পারেন, তবে সেটা আপনাকে বুঝতে হবে যে আপনি বুঝতে পারতেছেন কিনা। তো মূলত এখান থেকে আপনার অনেক নাম দেওয়া আছে, যেমন এই যে এটা হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টুলস বার, দেন এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি ফ্লোটিং বার যেটা দেখতে পাচ্ছি, ফ্লোটিং প্যানেল যেটাকে বলা হয়, এটা কিন্তু ফ্লোটিং প্যানেল।
তো এই ফ্লোটিং প্যানেলটার ভিতরে কি কি কাজ করা হয় এগুলো আমরা বলতেছি আস্তে আস্তে। তো মূলত এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের টুলস বার বা টুলস প্যালেট যেটাকে বলা হয়। তো এখান থেকে আমরা যদি যেখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এই অ্যারো বাটনে যদি আমরা ক্লিক করি তাহলে এটা আমাদের টুলসগুলো কিন্তু এইভাবে শো করবে। যখন আপনি নতুন ফটোশপ ইনস্টল করবেন তখন কিন্তু আপনার এই টুলসগুলো কিন্তু এইভাবে দেখাবে বা এইভাবে শো করবে। যদি আপনার কখনো এই টুলস বারটা যদি ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু আপনি দেখাতে পারবেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি জি, ক্লাসটা রেকর্ড হচ্ছে। দেখেন এখান থেকে কিন্তু আমাদের এই অপশন বারটা যদি ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায় কখনো, তখন কিন্তু আমরা এই মানে এই যেই টুলস বারের যে অপশনটা বা এই টুলস বারগুলো কিন্তু আবার ব্যাক আনতে পারবো। সেটা কিভাবে আনবো আমরা? সেটা আনার জন্য আমাদের উইন্ডোতে যাইতে হবে। দেন উইন্ডোতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবো যে টুলস নামে অপশন আছে একটা, দেখেন যে টুলস, আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের টুলসটা আবার চলে আসবে। দেন আমরা যদি এটাকে টান দিয়ে একদম ডার্ক করে একদম ভিতরে নিয়ে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের এটা আবার আগের অপশনে চলে যাবে। এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রোলার। তো এই রোলারটা আমরা যদি কন্ট্রোল আর ক্লিক করি তাহলে কিন্তু এটা চলে যাবে। আবার যদি আমি কন্ট্রোল আর ক্লিক করি তাহলে কিন্তু এটা আবার ব্যাক আসবে, ঠিক আছে? তো এই রোলার অপশনটা কখন ইউজ করা হয় সে বিষয়ে কথা বলবো। তো তারপর হচ্ছে আমাদের যেই ফ্লোটিং প্যানেল যেটা আছে, তো এই ফ্লোটিং প্যানেলটা হচ্ছে মূলত কি কাজ করে, এটা হচ্ছে অনেকে বলে থাকে যে লেয়ার প্যালেট, অথবা অনেকে বলে থাকে যে লেয়ার অপশন বা লেয়ার বার, এরকম কিছু বলে থাকে। তবে এটার মূলত এটার নাম হচ্ছে ফ্লোটিং প্যানেল। তো ফ্লোটিং প্যানেলের ভিতরে আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে লেয়ার প্যালেট দেখতে পাচ্ছি, চ্যানেল আছে, পাত আছে, এবং এখানে দেখতে পাচ্ছি সোয়াস আছে, কালার আছে, এবং আপনি যদি চান যে এখানে আপনি আরো অনেক কিছু নিয়ে আসতে চাচ্ছেন সেগুলো কিন্তু নিয়ে আসতে পারবেন। জাস্ট উইন্ডোতে গিয়ে ধরেন এখান থেকে আপনার ক্যারেক্টার প্যালেটটা প্রয়োজন, তো ক্যারেক্টার প্যালেটটা কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ক্যারেক্টার প্যালেটটা চলে আসছে। আমি এখান থেকে ক্যারেক্টার প্যালেটটা আমি এখানে ভিতরে নিয়ে যাব। তো আমি চাচ্ছি যে এটা উপরে বসিয়ে দিব। তো এখান থেকে দেখেন ক্যারেক্টার প্যালেটটা কিন্তু আমার এটা ওপেন হয়ে গেছে বা অন হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যেমন এখান থেকে আমরা আরো অপশনগুলো কিন্তু অ্যাড করতে পারি। আপনি যত চান এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। দেখেন আমরা এখান থেকে সোয়াসটা অ্যাড আছে আমার এখান থেকে যেটা টিক মার্ক দেওয়া আছে সেটা কিন্তু আছে। আমি এখান থেকে কালারটা নিতে চাচ্ছি না, আমি এখানে হিস্ট্রিটা নিতে চাচ্ছি। তো দেখেন হিস্ট্রি কিন্তু আমার আছে, ঠিক আছে? তো আমরা নেক্সটে যাই যে নেক্সটে কি আছে। নেক্সট আছে আমাদের এখানে আরো কিছু, আমি টুলস বার বা এই যে স্টাইল যেটা আছে স্টাইলটা আমি নিতে পারি। এই যে স্টাইলটাও কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমি চাইলে এই স্টাইলটা আলাদা করে নিতে পারি। আমি যদি চাই এটা কিন্তু আলাদা করে নিতে পারবো। আমার কিন্তু এখন স্টাইল প্যালেটটা আলাদা হয়ে গেছে। আমি যদি চাই এটাকে আলাদা হয়ে গেছে, দেখেন এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে। তো দেখেন আমাদের এটা যদি বড় হয়ে যায় আমরা এখান থেকে টান দিয়ে কিন্তু এটা ছোট করতে পারবো। আবার এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইকন বার। আইকন বারের কি কি থাকে এখান থেকে দেখেন। আইকন বারে কিন্তু আমরা এখানে অনেকগুলা অপশন দেখতে পাচ্ছি, যে অপশনগুলো আমাদের এখানে একদম এক্সপান্ডে শো করতেছে। এখানে কিন্তু জাস্ট আইকনটা দেখা যাচ্ছে। আপনি যদি চান এটাকে টান দিয়ে একটু বড় করে নিতে পারেন, তাহলে আপনার এটার নামটা শো করবে, যে এটা কি কি বার আপনি বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা মূলত যদি একটা নেই যেমন প্যারাগ্রাফ স্টাইল, দেন এখান থেকে দেখেন প্যারাগ্রাফ স্টাইলটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি চাই এখান থেকে আরও কিছু নিব, যদি টাইমলাইনটা তো নেওয়া যাবে না এখন, তো আমরা এখান থেকে প্রপার্টিসটা নিতে পারি। আমরা চাইলে প্রপার্টিসটা এখানে বসিয়ে নিতে পারি। দেখেন আমার প্রপার্টিসটা কিন্তু অন হয়ে গেছে। এভাবে আপনি চাইলে এখান থেকে সিরিয়াল বাই নিতে পারেন। যেটা আছে আমার ইলাস্ট্রেটর, আমি দেখেন আমার ইলাস্ট্রেটর কিন্তু এইভাবে সেট আপ করা আছে। আমি কিন্তু এইভাবে কাজ করি এবং এইভাবে কাজ করতে আমার একটা ভালো লাগে। তো আপনি যদি চান আপনি সেইভাবে সেট আপ করে নিতে পারেন। তো আমি যেহেতু সবসময় ইলাস্ট্রেটরে বেশি কাজ করি, যার কারণে আমাকে এইখানে ফটোশপে বেশি আসতে হয় না, জাস্ট মকআপের জন্য আমি আসি ফটোশপে। তো ফটোশপে আপনি চাইলে এইভাবে করতে পারেন। কারণটা হচ্ছে আপনি যদি চান প্রথমে যেহেতু শিখতেছেন, অবশ্যই আপনার ওয়ার্ক স্পেসটা অনেকটা সুন্দর হওয়া চাই। যদি সুন্দর না হয় আপনার কাজ করতে মন চাইবে না। দেখেন আমরা এখান থেকে প্রথমেই ওয়ার্ক স্পেস যে আপনি কিন্তু এটা যেহেতু আমরা সাজাইছি, তো এই সাজানোর পরে কিন্তু আমি এটা সেভ দিতে পারবো। তো সেভের কথাটা যেহেতু আসলো, আমি এখান থেকে সেভটা দেখিয়ে দিই। যেমন আপনি যদি চান এখান থেকেও আপনি সেভ করতে পারবেন, এবং কি আপনি যদি চান যে এখান থেকে উইন্ডোতে গিয়ে এখান থেকে ওয়ার্ক স্পেসে গিয়ে দেন এখান থেকে যদি আপনি এখান থেকে নিউ ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, দেন এখান থেকে কিন্তু আপনার নতুন একটা ওয়ার্ক স্পেস তৈরি হয়ে যাবে। এখন যদি আপনি এটা নাম দেন, যেমন এখান থেকে আমি নাম দিলাম 01, ওকে। দেন আমি এটা সেভ করলাম। আমি যদি এটাকে সেভ করার পরে আপনি এখান থেকে দেখেন, যখন আমি এখানে সেভ করতেছি, সেভ করার পরে এখানে দেখেন এখানে তো আমার হচ্ছে ক্লাস 01 নামে সেভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ক্লাস 01 নামে এটা আমি জাস্ট এই প্যালেটটা করছি, এই প্যালেটটাকে আমরা জাস্ট সেভ করছি। আমরা চাচ্ছি যে টুলসগুলো যেরকম আছে সেরকমই থাকবে, এবং কি ফাইলের যেই অপশনগুলো আছে, যেই ফাইলের যেই অপশন যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে আমাদের এখান থেকে যেটা করতে হবে, আমরা যখন একটা ওয়ার্ক স্পেস তৈরি করব, এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস তৈরি করব, তখন আমাদের এই এখান থেকে দেখেন কিবোর্ড শর্টকাটটা এবং কি মেনু এগুলো টুলবারগুলো ক্লিক করে রাখবেন, ঠিক আছে? দেন এখান থেকে আপনি নামটা দিয়ে দিবেন, যেমন CLA02, ওকে, ইন্টার। দেন এখন কিন্তু আমাদের এগুলো সবগুলো সেভ হয়ে গেছে।
জি বলেন। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি বলেন। হ্যালো, হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন না? আমি বলতে চাচ্ছিলাম যে আজকে আমার নেটের সমস্যা দিচ্ছে, যার জন্য আমি এখন ক্লাসটা করতে পারতেছি না ঠিক মতো। আচ্ছা, আপনি ভিডিও ব্যাকআপটা পেয়ে যাবেন, ঠিক আছে? না, আমি ঠিকমতো শুনতে এবং দেখতেও পাচ্ছি না, তো এই ক্লাসটা আমি রেকর্ডেড থাকলে কোথায় করতে পারবো? আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও ব্যাকআপ পাবেন। ওকে, আমরা শুরু করি। আচ্ছা দেখেন, আমরা নেক্সটে কি দেখব? আমরা কেবল দেখলাম হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেসটা সেভ করা দেখলাম। এই ওয়ার্ক স্পেস কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। এখন আমি যদি চাই যে এখান থেকে ধরেন আমি এই টুলসগুলোকে আমি একটু এডিট করে নেই। ওকে, আমি এখানে এডিট টুলবারে ক্লিক করার পরে আমি এখান থেকে ধরেন মুভ টুলের এটাকে আমি একটু এডিট করে নিব, এটাকে নিচে দিব। ওকে, আমি যাচ্ছি এটাকে এটার ভিতরে দিব। ওকে, এটাকে এটার ভিতরে থাকবে, এটা এটার ভিতরে থাকবে। ওকে, এটাকে ডান করে দেই। দেন আমার এটা কিন্তু এখন দেখেন এটা সেভ হয়ে গেছে। আমি দেখেন এখানে আমি অনেকগুলো এডিট করেছি, যেগুলো আসলে দেখেন লেসি টুলের ভিতরে আমাদের সবগুলো ঠিক আছে। তবে এখানে আমি কয়েকটা টুলস আমি উলট পালট করেছি, যেগুলো আসলে দেখেন এই যে এটার সিলেকশনটা এই যে এই কুইক সিলেকশনের ভিতরে নিয়ে আসছি। তো এই বিষয়টা আমি কিন্তু আমার ওয়ার্ক স্পেসে কিন্তু এটা ছিল না। তো আমি যদি এটাকে রিসেট করতে চাই বা এটাকে আগের অপশনে নিয়ে যেতে চাই, আমি এখানে ওয়ার্ক স্পেসে গিয়ে দেন এখান থেকে ক্লাস 2 আমি রিসেট করব না, আমি রিসেট করব কোথায়? 1। যেমন আমি যদি 1-এ ক্লিক করি অথবা রিসেট 2ই করি, দেন দেখেন আমার এটা কিন্তু আগের অবস্থায় চলে গেছে। দেখছেন, এটা কিন্তু আগের অবস্থায় চলে গেছে। এখন যদি আমি এখান থেকে যাচ্ছি যে আমার যেই ওয়ার্ক স্পেস 01 ছিল, সেই 01-এ যদি আমি যাই, দেখেন আমার কিন্তু এখন ওয়ার্ক স্পেসটা 01 আছে। এখন যদি আমি 01-এ এখান থেকে এটাকে এডিট করি, যেমন আমি এখান থেকে ডান ক্লিক করে এডিট টুলবারে ক্লিক করার পর আমি এই মুভ টুলটাকে আমি রেক্ট্যাঙ্গেল অথবা এই যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেটা আছে আমি এটার ভিতরে নিয়ে ছেড়ে দিলাম, দেন ডান। এখন কিন্তু আমাদের এই মার্কেট টুলটা বা মুভ টুলটা কিন্তু মার্কেট টুলের ভিতরে চলে গেছে। দেখেন এটা কিন্তু ভিতরে চলে গেছে। এখন যদি আমি এটাকে রিসেট করি, আমি এখান থেকে ওয়ার্ক স্পেস দেন এখান থেকে রিসেট করে নিলাম। দেন দেখেন আমার এটা কিন্তু হচ্ছে না, দেখছেন এটা কিন্তু হচ্ছে না। তার কারণ কি, আমি এখান থেকে আগে কিন্তু এটা টিক মার্ক দিছিলাম না, যার কারণে আমার এটা আসতেছে না। যখন আমি টিক মার্ক দিব তখন কিন্তু আমার এগুলা যেখানে যাক না কেন আমার এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো এইটা হচ্ছে ওয়ার্ক স্পেসের একটা সুবিধা, যে আপনি যেটা সেভ করে রাখবেন সেটা আপনি আবার পরবর্তীতে সেইভাবেই পেয়ে যাবেন। যদি আপনি সেটা ডিলিট, আপনি যদি এখান থেকে কোনো কিছু উলট পালট করে ফেলেন, সেটা আবার আপনি নতুন করে নিয়ে আসতে পারবেন। এখন দেখেন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে এখানে আমরা যত কিছুই করি না কেন, আমরা এটা কিন্তু যদি আমি একদম সুন্দর করে আমার প্যালেটটা সাজিয়ে রাখলাম, সেই প্যালেটটা কিন্তু আমি একদমই সেভ করে রাখতে পারবো না। কারণ হচ্ছে যখনই আমরা এটা আনইনস্টল করবো তখন কিন্তু আবার এগুলো চলে যাবে, নতুন করে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো দেখেন আমরা মূলত প্রথমে যেটা দেখবো, মুভ টুলে যাই আমি। মুভ টুলে যাওয়ার পর আমি এখান থেকে এই মুভ টুলের বিষয়ে কিছু কথা বলবো। যেমন মুভ টুলের বিষয়ে যদি কথা বলতে চাই, তাহলে আমাকে আগে পেজ সেটআপটা দেখায় নিয়ে আসতে হবে। তো আমি পেজ সেটআপটা দেখে নিয়ে এসে গিয়ে ওকে নিউ এ চলে যাই আমরা। ফাইলে থেকে নিউ, দেন নিউ গেলে আমি এখান থেকে একটা উইন্ডো পেয়ে যাব নিউ ডকুমেন্ট নামে। তো এটা আপনি যদি চান কন্ট্রোল এন দিয়েও নিয়ে আসতে পারবেন। আপনি যদি চান যে সবগুলো শর্টকাট আপনি ইউজ করবেন তাহলে কিন্তু করতে পারবেন। এখানে দেখেন ডিফল্ট অবস্থায় এখানে শর্টকাট দেওয়া আছে। দেখুন এখান থেকে কন্ট্রোল এন ক্লিক করলে আমরা কিন্তু নিউ ডকুমেন্টটা ওপেন করবো। যেমন আমি এখানে কন্ট্রোল এন এ ক্লিক করলাম, দেন দেখেন আমাদের নতুন ডকুমেন্ট সেটআপের উইন্ডোটা চলে এসেছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে এখানে আমাদের পেজটা সেট আপ করবো আমি অনেক সুন্দরভাবে। তো পেজটা সেট আপ করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে দেখে নিতে হবে। আমরা প্রথমে আগে দেখি যে এখান থেকে রিসেন্ট যে ফাইলগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো কিন্তু আমাদের আগে আমরা কখনো এই ফটোশপ ইনস্টল করার পর দেন আমরা কখনো এখান থেকে এই সাইজগুলো নিয়ে কাজ করছি বা এই সাইজগুলো নিয়ে আমি এখান থেকে কাজ করছি, যার কারণে রিসেন্ট ফাইলে এই সাইজগুলো রয়ে গেছে, ঠিক আছে? দেন এখান থেকে সেভ সেভ অপশনটা আমরা এখান থেকে দেখাবে না, কারণ হচ্ছে আমার এটা প্রিমিয়াম না, আর হচ্ছে যেটা বলে হচ্ছে ক্রিয়েটিভ ক্লাউডটা ইনস্টল করা নাই, আমার সাইন ইন করা নাই, যার কারণে এটা দেখাবে না। তো আমরা তারপরে দেখি, এটা মনে হয় আপডেট ভার্সনে এখন দেখায়, এটার ভিতরে অনেকগুলো অপশন দেখায় যেগুলো হচ্ছে আপনাকে প্রিমিয়াম নিতে হবে, মানে ফটোশপটা মনে হয় কিনে নিতে হয়। তো দেখেন আমরা তারপরে দেখি ফটো। তো ফটোর যে সাইজগুলো আপনি ধরেন যে কিছু সময় আছে যেগুলো ফটোর কাজ করতে হয় বা ফটোশপের ভিতরে ফটোশপের সাইজটা বা ফটোর যে সাইজটা আছে সেই সাইজটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। যেমন কখনো যদি আপনি এটাকে প্রিন্ট করেন অথবা কখনো পাসপোর্ট সাইজ ছবি ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনি এই সাইজগুলো নিয়ে কাজ করতে পারেন। তবে এগুলো কখনোই প্রয়োজন হয় না, যদি না আপনি সবগুলো সাইজ জানেন, তাহলে আপনি এখান থেকে ডিফল্ট অবস্থা নিয়ে নিতে পারবেন। তো তারপর আমরা দেখাচ্ছি যে এইভাবে আপনারা এখান থেকে অবশ্যই যেগুলো আছে আগে থেকে ইন্টারন্যাশনাল সাইজগুলো আছে সেই সাইজগুলো আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখন দেখেন আমরা এখান থেকে প্রিন্ট পাচ্ছি।
তো প্রিন্টের ভিতরে আমরা কি কি পাবো? প্রিন্টের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেটার, দেন এখানে লার্জ, এখান থেকে আরো A4 সাইজ আছে, তারপরে A4 6, 5, 3, দেন B5 আছে। তো এখানে এই সাইজগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে সাইজগুলো বা ইন্টারন্যাশনাল পেপার সাইজগুলো এখানে দেওয়া আছে। তো আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন, আবার যদি না চান তাহলে ইউজ না করলেও হবে। কারণ হচ্ছে আপনি যদি জানেন যে একটা সাইজ এভাবে নিতে হয় বা একটা পেজের সাইজ এতটুকু, তো এই সাইজগুলো যদি যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি আর এগুলো এখান থেকে ইউজ করতে চাইবেন না বা এখান থেকে ইউজ করবেন না। তো দেখে বা এতটা নিচে গিয়ে আপনি তখন এই পেজগুলো সেট আপ দিবেন না। তো এই জন্যই পেজ সেট আপটা আপনাকে এখান থেকে ম্যানুয়ালি দেখতে হবে। তো এখান থেকে সবগুলো অপশনই এমনই যে আপনার এখান থেকে ডিফল্ট অবস্থায় কিছু সাইজ দেওয়া আছে। এখান থেকে যদি আপনি কখনো ওয়েবের কাজ করেন, ওয়েবের কাজগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে মোবাইল ইউআইএক্স ডিজাইনে যেগুলো, এখান থেকে ফিল্ম অ্যান্ড ভিডিও যেগুলো আছে এই অপশনগুলো এখান থেকে পেয়ে যাবেন ডিফল্ট অবস্থায়। যেমন যদি আপনি কখনো একটা থাম্বনেল ডিজাইন ক্রিয়েট করেন তখন কিন্তু আপনার এখান থেকে 1200 বাই মানে 1280 বাই 720 একটা সাইজ লাগবে। তো এখানে দেখেন এই যে এখানে কিন্তু দেওয়া আছে যে আপনি এখানে ভিডিও থাম্বনেলের জন্য এগুলো ওয়েবসাইটের জন্য যেমন ডিফল্ট অবস্থায় কিছু সাইজ দেওয়া আছে যেগুলো আপনি সহজে এখান থেকে নিতে পারবেন। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রিসেট ডিটেলস দেখতে পাচ্ছি। আমরা ডিটেলসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আনটাইটেল 2। এর আগে মনে হয় আমার কোনো একটা পেজ সেট আপ করা হয়েছে, যেমন আনটাইটেল 1 দিয়ে আমরা একটা পেজ সেট আপ করেছি। দেন এখান থেকে আমরা এই কারণে এখান থেকে কিন্তু আনটাইটেল 2 আসতেছে। তো এখন যদি আমি এখানে চাই যে আমি এখান থেকে নামটা চেঞ্জ করে দিব, যেমন আমি এখানে দিলাম CLASS01। ওকে, তাহলে কিন্তু আমি এখান থেকে 01 দিয়ে আমি এখান থেকে আমার ফাইলটা যখন সেভ হবে তখন কিন্তু এই 01 নামেই সেভ হবে। তো এখন আপনি যদি চান যে এখান থেকে আনটাইটেল 01 আছে বা 1, 2, 3 আছে, কোনো সমস্যা নাই। আপনি যখন সেভ দিবেন ফাইলটা তখন কিন্তু আপনি এই ফাইলটার নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, দেন ওয়াইড অ্যান্ড হচ্ছে হাইট, যেটা হচ্ছে যে আপনি এখান থেকে ওয়াইড অ্যান্ড হচ্ছে হাইট, আপনি যখন এটা হাইটটা নেবেন, হাইটটা নিতে গেলে এই হাইটের অপশনে বা এখান থেকে যে বক্সটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমাদের এটা ফিল আপ করতে হবে। আবার যেটা দেখতে পাচ্ছি ওয়াইডটা হচ্ছে আমাদের এইদিকে হবে, মানে এটা হচ্ছে ভার্টিক্যালি হবে। তো এটা হচ্ছে আপনি ধরেন যে 1280 নিচ্ছেন, তো এটা দেখেন আমরা যদি পেজটা সেট আপ করি তারপরে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। হাইট অ্যান্ড ওয়েটের সবাই হয়তো বুঝতে পারবেন, এমনি বুঝতে পারতেছেন যে হাইট অ্যান্ড ওয়েটটা কি। অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পিক্সেলের কিছু অপশন বা পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট অ্যান্ড হচ্ছে পিস। তো আমরা এই বিষয়গুলোও দেখবো। আমরা পিক্সেল, ইঞ্চি এই দুইটা সব সময় কাজ করে না, সব সময় কাজ করে হচ্ছে ইঞ্চিটা, কারণ ফটোশপে অনেক প্রিন্ট রিলেটেড কাজ করা হয় জানতেছেন, তখন কিন্তু আপনাকে পিক্সেলে কাজ করতে হবে। যেমন সেটা কিন্তু ওয়েব রিলেটেড, মানে সেটা হচ্ছে কোনো ওয়েবসাইটে যাবে, কখনো কোনো দিন প্রিন্ট হবে না সেটা, তখন কিন্তু আপনাকে পিক্সেল নিয়ে কাজ করতে হবে। আবার ধরেন কখন আপনি বিলবোর্ডের কাজ করতেছেন অথবা বিজনেস কার্ডের কাজ করতেছেন বা সেটা একটা ধরেন যে পেপার কার্ডের কাজ করতেছেন, তখন কিন্তু আপনাকে এই ইঞ্চি নিয়ে কাজ করতে হবে। আপনি একটা বিলবোর্ডের কাজ করলে সেন্টিমিটার নিয়ে কাজ করতে হবে। এগুলো আসলে সবগুলোর স্টেপ আছে, তো এই স্টেপগুলো আমরা অবশ্যই যাবো। জাস্ট আপনারা এখান থেকে এখন মূলত এখন কাজ করবেন হচ্ছে, যদি কাজ করতে চান মানে সেটা প্রথম অবস্থায় আপনি এখান থেকে ইঞ্চি নিয়ে কাজ করতে পারেন। প্রথম অবস্থায় আমি এখান থেকে ইঞ্চি নিলাম, এখান থেকে আমরা A4 সাইজের নিব। তো আমরা এখান থেকে প্রিন্টে গিয়ে আমরা এখান থেকে A4 সাইজটা কিন্তু সিলেক্ট করে নিতে পারি। দেন আমরা এখান থেকে ইঞ্চি ক্লিক করলাম, দেন আমাদের ইঞ্চিটা দেখাচ্ছে, এখানে হাইট দেখাচ্ছে, এটা ওয়েট দেখাচ্ছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের অর্গানাইজেশন, তো আমরা এখান থেকে হরিজন্টালি নিব না ভার্টিক্যালি নিব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আমি এটা হরিজন্টালি নিতে চাই তাহলে হরিজন্টালি দেখাবে, যদি ভার্টিক্যালি নিতে চাই তাহলে পেজটা ভার্টিক্যালি হবে। এখন দেখেন আমরা যদি এটা ভার্টিক্যালি করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সাইজটা ঘুরে গেল, মানে একটা ওয়াইডটা বেশি হবে, হাইটটা কম হবে। এখন আমাদের এখান থেকে আর্টবোর্ডটা সিলেক্ট করি, আর্টবোর্ডের অনেকটা হিস্টোরি আছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো। তো দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে রেজুলেশনটা আসলে কি। রেজুলেশনটা হচ্ছে ধরেন এখানে 300 পিপিআই একটা রেজুলেশন আছে আপনার, সেটা হচ্ছে যদি আপনি কখনো প্রিন্ট রিলেটেড কাজ করেন তাহলে আপনাকে 300 পিপিআই নিয়েই কাজ করতে হবে। অ্যান্ড আপনি যদি কখনো ওয়েব রিলেটেড কোনো কাজ করেন তাহলে আপনি 150 পিপিআই অথবা 72 পিপিআই নিয়ে কাজ করতে পারেন। বেশিরভাগ কাজ হয় 72 পিপিআই এ, আর প্রিন্ট রিলেটেডে সবসময় এখান থেকে 300 অথবা 600 নিয়ে কাজ করা হয়। 600 নিয়ে খুব একটা কাজ হয় না, যদি আপনার পিসির রেজুলেশন খুবই খারাপ, মানে পিসির কনফিগারেশন খুবই খারাপ থাকে তাহলে আপনি এখান থেকে 600 নিয়ে কাজ করতে পারবেন না, অনেকটা সমস্যা করবে পিসি, হয়তোবা পেজটাই ওপেন হবে না। তো যাই হোক, এখান থেকে আপনি ইঞ্চি নিয়ে যেহেতু আমরা কাজ করতেছি, এখানে পিক্সেল অ্যান্ড ইঞ্চি আছে, এখান থেকে আরও আছে পিক্সেল অ্যান্ড সেন্টিমিটার। তো আমরা মূলত পিক্সেল অ্যান্ড ইঞ্চি নিয়ে কাজ করবো, যেহেতু প্রিন্ট অ্যান্ড হচ্ছে ওয়েবের কাজ। আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই, প্রশ্নটা করে ফেলেন।
রেজুলেশন যদি কম কম মানে কম করে দেয় তাহলে কি আমার কাজটা কি ফেলে যাবে বা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা দেখতে? এটা পিক্সেলটা হচ্ছে যদি আপনি ওয়েবসাইটের জন্য করেন সেটা হচ্ছে কালার মোডের উপর ডিপেন্ড করবে যে আপনি কালার মোডটা কি নিচ্ছেন। যদি আপনি কালার মোডটা RGB নিয়ে কালার মোডটা কাজ করেন তাহলে আপনার এখান থেকে যদি আপনি 72ও দেন তাহলে আপনার রেজুলেশনটা কখনো নষ্ট হবে না। তার কারণ হচ্ছে এটা ওয়েবসাইটে যাবে, এটা কখনো প্রিন্ট হবে না, ঠিক আছে। এটার কালারটা হচ্ছে তিনটা, রেড গ্রিন ব্লু, এটা কিন্তু তিনটা কালার এখানে, ঠিক আছে। এটা কিন্তু রেড গ্রিন ব্লু মানে RGB কালার। আরেকটা আছে চারটা কালার, যে চারটা কালার হচ্ছে এই যে এখানে চারটা কালারের মাধ্যমে যদি আপনি এখানে 72 রেজুলেশন দেন তাহলে ডিজাইনটা ফেটে যাবে অথবা কাজটা দেখতে ভালো লাগবে না, প্রিন্টের সময় অনেক সময় পিক্সেল চলে আসবে। আচ্ছা তাহলে কি এটা অটোমেটিক্যালি ওইখান থেকে যেটা দেয় এটাই টাকাইতে বেস্ট না? না, অটোমেটিক্যালি যেটা দিবে সেটা বেস্ট না, আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি কখনো প্রিন্টের কাজ ধরেন, আমি এখান থেকে একটা বিজনেস কার্ড তৈরি করব, ঠিক আছে। ফর এক্সাম্পল আমার বিজনেস কার্ড, আপনি তো অবশ্যই জানেন যে বিজনেস কার্ডটা প্রিন্ট হবে নাকি সেটা ওয়েবসাইটে ছাড়া হবে, বা সেটা কখনো প্রিন্ট হবে কিনা এটা তো আপনি জানেন ভালো করে। যেমন একটা আমি জানি যে একটা বিজনেস কার্ড প্রিন্ট হবে, তো তখন কিন্তু আমি এখান থেকে রেজুলেশনটা অবশ্যই 300 দিয়ে দিব বা 300 দিয়ে দিব, ঠিক আছে। 300 দিলে আমার রেজুলেশনটা সেটা প্রিন্ট হয়ে গেল। যেমন এখান থেকে সিএমআই কালার যখন আপনি সিলেক্ট করবেন তখন কিন্তু আপনাকে এখানে 300 সিলেক্ট করতে হবে। অ্যান্ড এখান থেকে আপনি যখন এগুলো আস্তে আস্তে সবই বুঝতে পারবেন, তবে আপনাকে একটু সময় দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমি RGB কালারটা যখন সিলেক্ট করবেন আপনাকে এখান থেকে 72 অথবা 150 নিয়ে কাজ করতে হবে। আপনি এখানে 72 নিয়ে কাজ করবেন যখন এখানে RGBটা সিলেক্ট করবেন। তো মূলত আমরা এখান থেকে 300 সিলেক্ট করে নিচ্ছি, এন্ড হচ্ছে এখান থেকে 300 যদি নাও করেন আমি এখান থেকে 72 করে নিচ্ছি। দেন এখানে RGB কালারটাই থাক, এখান থেকে 8 বিটটা নিয়ে আরেকটা কাহিনী আছে, এই কাহিনীগুলো আমরা আস্তে আস্তে বলবো। এগুলো কোথাও ভিডিওতে অবশ্য বলা হয় না এরকম ভাবে ভেঙে চড়ে, তো আমরা বলবো এগুলো নিয়ে কথা, ঠিক আছে। দেন এখান থেকে দেখতে পাচ্ছি হোয়াইট, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, দেন এখান থেকে আমরা হোয়াইট ব্ল্যাক এন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আরেকটা থাকে যে ট্রান্সপারেন্ট কালার যেটা আছে সেটা থাকে অবশ্যই, এখানে দেখতে পাচ্ছেন আমি। তো যাই হোক এখান থেকে আমাদের কয়েকটা কালার আছে যেগুলো হচ্ছে আপনি আর্টবোর্ডের কালারটা কি নিতে চাচ্ছেন। আমাদের আর্টবোর্ডের কালারটা হোয়াইট কালার আছে না, আমরা চাইলে এটার কালারটা ব্ল্যাক কালার নিতে পারবো। এখান থেকে আমরা চাইলে ডিফল্ট অবস্থায় যে কোনো কালার আমরা চাইলে আর্টবোর্ডের কালারটা করে নিতে পারবো। এখানে কাস্টম কালারটাও আমরা করে নিতে পারছি, যে কোনো কালার আপনি চান সেই কালারটা এখান থেকে করে নিতে পারবেন। তো আমি চাচ্ছি না যে অন্য কোনো কালার নিব, তো আমি চাচ্ছি যে হোয়াইট কালারে থাকবে, তো আমি হোয়াইট কালারটা নিলাম। তো নেওয়ার পর এখানে আবার দেখতে পাচ্ছেন অ্যাডভান্স অপশন আছে। অ্যাডভান্স অপশনে আরেকটা কাজ, এটা আসলে মূলত অনেক সময় দেখি ওয়ার্কিং RGB, ওকে sRGBর জন্য কাজ করা হয় এগুলো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখান থেকে ক্রিয়েট করতেছি। এখন দেখেন আমরা এখান থেকে পেজটা ধরেন পুরোপুরি সেট আপ করে ফেলছি। এখান থেকে আমরা কি করলাম, একটা হাইট নিলাম, একটা ওয়েট নিলাম, দেন এখান থেকে আমরা অর্গানাইজেশনটা সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা রেজুলেশনটা ঠিক করে নিলাম, এখান থেকে আমাদের কালারটা ঠিক করে নিলাম, কালার মুডটা। তারপর এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড কন্টেন্টের যে কালারটা হবে সেটা সেট আপ করে নিলাম। দেন আমাদের পুরোপুরি একটা পেজ মানে একটা পেজ তৈরি হওয়ার জন্য মানে একদম রেডি। তো আমরা এখানে জাস্ট ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের এখানে পেজটা চলে আসবে। দেখেন আমাদের পেজটা কিন্তু চলে আসছে। তো আমরা এখানে ভার্টিক্যালি করছি, আমরা যদি এটাকে হরিজন্টালি করতে চাই তাহলে কি করব। আমরা এখান থেকে হরিজন্টালি করতে গেলে জাস্ট আমরা ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ইমেজ রোটেশন, দেন এখান থেকে জাস্ট এই যে 90 ডিগ্রি আপনি করে দেন, দেন এখান থেকে দেখবেন এটা ঘুরে গেছে, ঠিক আছে। সবাই বুঝতে পারছেন এই বিষয়টা? জি বুঝতে পারছি। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এটা কন্ট্রোল জেড দেই, আমাদের আগে এটা থাক। তো আমরা এখন দেখব যে আমাদের একটা পেজ সেটআপ হয়ে গেল, আমরা কিছু কাজ করব এবং কি সেটা সেভ দিয়ে দেখাবো। তো আমাদের এখান থেকে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই টুলসের বিষয়ে কিছু কথা, সেটা হচ্ছে যে আপনি এখানে দেখবেন একটা টুলসের নিচে কর্নারে একটা ছোট্ট করে সাদা করে একটা মানে ফুটার মতন এরকম কিছু আছে, যেটা কর্নারের একটা মানে অংশের ভিতরে দেখা যাবে। তো এই অংশটা যদি থাকে কোনো টুলসের ভিতরে তাহলে বুঝবেন যে ওই টুলসের আরও কয়েকটা টুলস বা ওইটার ভিতরে আরও কয়েকটা টুলস আছে। এবং কি আমরা যদি দেখি যে যেখানে জুম টুলের ভিতরে কোনো অপশন বা কোনো টুলস নাই এই জুম টুলের ভিতরে, তার জন্য কিন্তু এখানে এই কর্নারে কোনো চিহ্ন দেওয়া নাই, ঠিক আছে। তো আপনি যখন কাজ করবেন তখন দেখবেন হয়তোবা এটার ভিতরে আরো টুলস আছে যেগুলো হচ্ছে এখানে সাদা অংশ দেওয়া আছে। তো আমরা যদি এখানে এই টুলসগুলো বের করে নিয়ে আসতে চাই, আপনি ডান ক্লিক করলেও এখানে বের হয়ে আসবে, আবার যদি আপনি রাইট ক্লিক করে এখান থেকে ধরে রাখেন তাহলে কিন্তু এটা বের হয়ে আসতেছে, ঠিক আছে। তো আমাদের এখান থেকে প্রথমে মুভ টুলটা ধরি, মুভ টুলটা ধরার পরে আমরা এখান থেকে কিছু সিলেকশন নিব। আমরা এখানে আজকে লেয়ারের কাজগুলো দেখব। তো আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি, একটাকে ক্লোজ গ্রুপ। আপনি যদি চান এখান থেকে একটা একটা ক্লোজ করতে পারবেন, আবার যদি চান যে সবগুলো সহ ক্লোজ করে দিবেন তাও কিন্তু ক্লোজ করে দিতে পারবেন। দেখেন আমি এটাকে চাচ্ছি যে এটা ক্লোজ করবো, জাস্ট আমি এটাকে ক্লোজ করলে একটা অপশন ক্লোজ হলো, কিন্তু এখানে কিন্তু আরো দুটো অপশন রয়ে গেছে। আপনি যদি সম্পূর্ণ ক্লোজ করতে চান তাহলে এখান থেকে আপনাকে ক্লোজ গ্রুপ করতে হবে। ওকে, আমি এখানটাও ক্লোজ গ্রুপ করে দিলাম।
এখানটায় ক্লোজ গ্রুপ করে দিলাম। এখন আমি লেয়ারটা নিয়ে আসবো জাস্ট। ওকে, তো আমি লেয়ারটা নিয়ে আসার পরে আমরা এখান থেকে কাজ করব। আচ্ছা, তো আমরা এখান থেকে দেখেন মুভ টুলের কিছু কাজ দেখি। আমরা যেহেতু লেয়ারের অপশনগুলো দেখব, তো লেয়ারের অপশন দেখার জন্য আমরা এখান থেকে প্রথমে কি দেখতেছি, এখান থেকে একটা রেক্টেঙ্গুলার মার্কি টুল যেটা আছে, তো রেক্টেঙ্গুলার মার্কি টুল সহ মুভ টুলটা আজকে আমরা কাজ দেখব, কিছু ডিজাইন দেখাবো আপনাদের, জাস্ট দেখতে থাকুন। আমরা প্রথমে দেখি মুভ টুলের কাজ। মুভ টুলের কাজ দেখার জন্য আমাকে অবশ্যই সিলেকশন টুলটা নিয়ে আমি এখান থেকে দেখতে পারি, তবে সিলেকশন টুলটা আমরা একটু পরে দেখাই। জাস্ট আমরা এখান থেকে কিছু অপশন নিয়ে আপনাদের আগে দেখাই, জাস্ট মুভ টুলের কাজটাকে দেখিয়ে নিই। দেখেন এখান থেকে আমরা কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিয়েছি, মানে এখান থেকে কয়েকটা শেপ নিয়েছি, যে শেপগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখন দেখেন এই শেপটা, এই মুভ টুলের যে এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো সহ আমরা এখান থেকে মুভ টুলটাকে বুঝবো। যেমন আমরা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্ল্যাক অংশ বা একটা সার্কেল দেখা যাচ্ছে। তো আমরা এই ব্ল্যাক সার্কেলটা কিন্তু আমরা সহজে ধরতে পারি, তবে আমরা যদি এখান থেকে যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই যে প্রত্যেকটাকে লেয়ার বলা হয়। এই যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন আপনি, বা যেগুলো আমি সিলেক্ট করতেছি সেগুলো কিন্তু একটা লেয়ার। তো আমরা যখন এই একটা লেয়ার প্যালেট ধরবো, এটার লেয়ারটা আপনি দেখতে পারবেন কোথা থেকে, এখান থেকে আই বাটনটা যদি আপনি অফ করেন তাহলে দেখবেন যে এই লেয়ারটা কোনটা, মানে এই লেয়ারটা কোথায় অবস্থান করতেছে সেই বিষয়টা আপনি এখান থেকে জানতে পারবেন। আর ধরেন আমি এটার আই বাটনটা ক্লিক করলাম, আমি এটা এখন একটু সরাতে যাচ্ছি কোনো একদিকে, তো আমি এটা চাইলেই কিন্তু এখন সরাতে পারি। আপনাকে এটা সরাতে হলে অবশ্যই এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। দেন আমি সিলেক্ট করার পর আমি এটাকে যেদিকে চাই সেদিকে আমি সরিয়ে নিতে পারবো। দেন এখন হচ্ছে আমরা যদি চাই যে এখান থেকে এই লেয়ারটাকে সরাবো, তাহলে কিন্তু এই লেয়ারটাকে সরাতে পারছি জাস্ট এই মুভ টুলের মাধ্যমে। আপনি যেটাকে চান সেটাকে সরাতে পারবেন। এখন দেখেন আমাদের এই মুভ টুলটাকে আমরা চাইলে এখান থেকে ধরেন আমি এটাকে ধরতেছি, মানে এটা কিন্তু সরতেছে, কিন্তু আমি এটাকে ধরলে কিন্তু এটা সরতেছে না, মানে যেটা ধরে রয়েছে সেটাই সরতেছে। এখন আমরা চাচ্ছি যে আমরা এখানে ধরে এটাকে সরাবো, আমরা এটা সরতেছে, এটা আমরা যে লেয়ার থাক না কেন আমরা চাইলে যে কোনো একটা অবজেক্টই কিন্তু ঘোরাতে পারবো। যেমন আমরা যদি কন্ট্রোল ধরি, কন্ট্রোল ধরার পর আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমি এখন ধরলে এটা কিন্তু ধরতেছে, আবার কন্ট্রোল ধরে আমি এটা ধরতেছি, দেখেন আমাদের কিন্তু এখন আর লেয়ারে যেতে হচ্ছে না। আমরা এখান থেকে যদি এটা ধরি, এটাকে আমি সরাতে পারছি, এখান থেকে ধরলে এটা আমরা সরাতে পারছি। এখন দেখেন আমাদের কন্ট্রোলও ধরতে হবে না। আরেকটু সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট এই মুভ টুলটা সিলেক্ট করার পর, মানে ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছু সাব অপশন বার হয়ে যাবে, অপশন বার আমার এখান থেকে চলে আসবে। এই অপশন বারের ভিতরে আপনি এখানে দেখবেন যে অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, যেটা যদি আপনি টিক মার্ক করে দেন, আপনি যেই লেয়ারটাকে ধরবেন সেই লেয়ারটা আপনার এখান থেকে ধরবে। ঠিক আছে, আপনি যে লেয়ারটা ধরবেন ওই লেয়ারটাই এখান থেকে সরে যাবে, আমাদের কোনো কিছু ক্লিক করতে হচ্ছে না, আমরা এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে ধরে নিচ্ছে আমাদের এখানে। তো আমি এটাকে যদি এখানে লেয়ার আছে, যদি আমি এখান থেকে গ্রুপ চাই, গ্রুপও কিন্তু এখান থেকে ধরে নিতে পারবো। যেমন আমার এখানে দুইটা গ্রুপ করা আছে, আমি চাচ্ছি এই দুইটাকে গ্রুপ করে দিই। আপনাদের গ্রুপের বিষয় কিন্তু বোঝাচ্ছি না, তবে এখান থেকে জাস্ট সিলেকশনের বিষয়টা বোঝাচ্ছি। তো ধরেন আমার এখানে দুইটা গ্রুপ আছে, গ্রুপগুলো কখন করা হয় আমরা অবশ্যই বলবো। এখন গ্রুপের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তো এখানে দেখেন আমরা এখান থেকে অটো সিলেকশন যেটা আছে, গ্রুপে যদি আমি ক্লিক করি, আমাদের কিন্তু এগুলো সবগুলো গ্রুপের ভিতরে আছে। তো আমি চাচ্ছি যে নিচের গ্রুপটাকে ধরবো, আমাদের নিচের গ্রুপটা ধরতে গেলে আমাকে এটা সিলেক্ট করতে হবে। দেখেন এটা কিন্তু নিচের গ্রুপে আছে, দেখেন সম্পূর্ণ গ্রুপটা কিন্তু ধরছে, আমাদের কোনো লেয়ার কিন্তু ধরে নাই। আমি যেটা নড়াচড়া করি তাহলে আমাদের গ্রুপটা সহ নড়াচড়া করবে, তার মানে কি আমাদের একটা গ্রুপ সিলেকশনে আছে। যদি আমি এখান থেকে লেয়ার সিলেকশন করি তাহলে আমাদের একটা লেয়ারই নড়বে। ঠিক আছে, একটা লেয়ারকে আমরা সরাতে পারবো। তো এখান থেকে আমরা এখন দেখি এটাকে ক্লোজ করে দিব। আমরা তারপরে দেখবো হচ্ছে শো ট্রান্সফর্মিং বা শো ট্রান্সফর্ম যেটা আছে। তো আমরা যদি এখান থেকে ধরি এটাকে ধরার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শো ট্রান্সফর্ম যেটা আছে, এটাকে যদি আমরা ক্লিক করি, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিন্তু এটাকে ছোট বড় করতে পারছি। এখন এটাকে এক কথায় আপনি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি অল্টার শিফট ধরি তাহলে আমাদের এটা সমানভাবে ছোট বড় হবে, এবং কি যদি আমি এখানে ছেড়ে দেই তাহলে কিন্তু আমাদের এটা আমি যেভাবে চাচ্ছি সেভাবে আমি সরিয়ে নিতে পারবো। আর যদি আমি সমানভাবে করতে চাই তাহলে অল্টার শিফট, যেন অল্টার শিফট দিলে আপনার এটা সমানভাবে ছোট বড় হবে। ঠিক আছে, আপনি যেদিকে নেন এটা সমানভাবে ছোট বড় হবে। আবার যদি চান যে আপনি দুইটা সাইড বড় বড় ছোট করতে যাচ্ছেন, আপনি অল্টার ধরেন, তাহলে আপনি এদিকে সরাচ্ছেন, দেখেন উপর থেকে আসতেছে, নিচের দিকে আসতেছে। আবার যদি চান যে এদিকে বাড়াবেন তাহলে দেখেন দুই সাইডে বাড়তেছে, জাস্ট দুই সাইডে বাড়তেছে। এটা হচ্ছে অল্টারের কাজ। ঠিক আছে, তো আপনি যেভাবে চান সেভাবে করে নিতে পারবেন। করার পরে আপনি যদি এখানে রাইট ক্লিক করেন দেন এটা হয়ে যাবে। তবে আমরা তো এটা এখান থেকে টিক মার্ক দিয়ে নিয়ে আসলাম, আমরা যদি এটা ম্যানুয়ালি করতে চাই তাহলে কি করব? ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, আমি এখানে
কন্ট্রোল টিতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা ট্রান্সফর্মটা চলে আসবে। এখন যদি আপনি চান যে যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি করে নেবেন, তাহলেও করে নিতে পারবেন। এখন যদি আপনি এখানে রাইট ক্লিক করেন তাহলে আমাদের এই সিলেকশনটা আমাদের ট্রান্সফর্মটা চলে যাবে, সেটা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে নিয়ে আসতে হবে আপনাকে। আর যদি আপনি এখান থেকে টিক মার্ক করে দেন তাহলে কিন্তু আপনাকে সব সময় এটা থাকবেই, এটা যেখানে ক্লিক করেন না কেন সেই ট্রান্সফর্মটা থাকবেই। এটা অনেকটা ঝামেলা করার একটা বিষয়, তো আপনারা যখন করবেন তখন বুঝতে পারবেন, আপনার যেটা সুবিধা হয় সেটাই করতে পারবেন। আর যদি আপনি এখান থেকে এডিটে গিয়ে যেখান থেকে ফ্রি ট্রান্সফর্ম আছে এই ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করেন তাহলে দেখেন যে ফ্রি ট্রান্সফর্ম চলে আসছে। রাইট ক্লিক করেন এটা চলে যাবে, ঠিক আছে? আপনি কন্ট্রোল টি দিবেন আবার চলে আসবে, এটা শর্টকাট। ওকে, তারপর আমরা দেখবো অ্যালাইনের বিষয়গুলো। ওকে, আমরা অ্যালাইনের বিষয়গুলো দেখি। আচ্ছা, ধরেন আমরা এখান থেকে একটা সিলেকশন নিছি, ঠিক আছে, বা একটা রেক্ট্যাঙ্গেল নিছি। সেই রেক্ট্যাঙ্গেলটা ধরেন এখান থেকে ডাবল ক্লিক করলে কিন্তু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারতেছি। তো আমরা কালারটার পরে বিষয় আসি, কালারের বিষয়টা পরে আসি। তো আমরা এখান থেকে ধরেন এখানে কন্ট্রোল টি দিলেন, আপনি কন্ট্রোল টি দিলে কিন্তু এখানে ট্রান্সফর্ম আসতেছে। এই ট্রান্সফর্মটা দিয়ে আপনি যদি এখান থেকে ট্রান্সফর্ম দিয়ে আপনি এখানে ছোট বড় করতে চান ছোট বড় করতে পারবেন, ঠিক আছে? ছোট বড় কিন্তু আপনি করতে পারতেছেন। তবে এখান থেকে যদি আপনি অল্টার শিফট ধরেন তাহলে আপনি এটা সমানভাবে ছোট বড় হবে, সমানভাবে। এইটার যে স্কোয়ারটা আছে বা এটার যে শেপটা আছে ওই শেপের অনুযায়ী জাস্ট ছোট বড় হবে, এতটুকুই। আর যদি আপনি শিফট ছেড়ে দিয়ে বা অল্টার শিফট ছেড়ে দেন তাহলে আপনি এটা নিজের মতন করে কাস্টমাইজেশন করতে পারবেন। আবার যদি আপনি এখান থেকে অল্টার ধরেন তাহলে আপনার এটা দুই সাইড, মানে এই সাইডটা যত বড় হবে এই সাইডটা তত বড় হবে, ঠিক আছে? এটা মূলত এইভাবে। তো তারপরে দেখি আমরা এখান থেকে যখন আমরা এটা করলাম, ধরুন আমরা এটাকে এইভাবে কাস্টমাইজেশন করলাম, আমাদের আগের শেপটা কিন্তু অন্যরকম ছিল, এখন আমি অন্যরকম করলাম। এখন যদি আমি রাইট ক্লিক করি আমার আগের শেপটা আর থাকবে না, এখন নতুন একটা শেপ তৈরি হয়ে গেল, ঠিক আছে? এটা হচ্ছে শেপের বিষয় বা কন্ট্রোল টির বিষয়, রাইটের বিষয়। এখন দেখেন আমরা এটা সিলেকশন করার পরে আমরা চাচ্ছি যে এগুলো অ্যালাইন করার বিষয় একটা দেখাবো। আমরা অ্যালাইনের বিষয়টা যদি দেখাতে যাই, আমি এখান থেকে ইলিপস দিয়ে দেখাতে হবে আমাকে। আমরা কিন্তু আপনাকে এই ইলিপস টুলটা দেখাচ্ছি না, আমরা দেখাচ্ছি হচ্ছে মুভ টুলের যে অপশন বারগুলো আছে সেগুলা, ঠিক আছে? আবার এখানে এসে এখানে এইগুলো আবার প্র্যাকটিস করেন না, আমরা প্র্যাকটিসের অবশ্যই দিব যে কি প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস করার পরে কোথায় দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ওকে, ধরেন আমি এখানে কয়েকটা নিলাম, ধরেন আমি এভাবে কয়েকটা কপি করে নিয়েছি। আচ্ছা, আমি অটো সিলেকশনটা উঠিয়ে দিই। ওকে, এখন দেখেন আমরা এই যেগুলো কয়েকটা ডিলিট দিই, ডিলিট দিলে বেটার হবে। 65 জন থেকে 55 জন চলে আসছে। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমে এটাকে অ্যালাইনমেন্ট দেখব। অ্যালাইনমেন্ট দেখার জন্য আমরা এখান থেকে যখন এটাকে কন্ট্রোল এ দিব, কন্ট্রোল এ দিলে কিন্তু আমাদের সবগুলো সিলেক্ট হবে। তবে এখান থেকে আপনি যে কটাকে অ্যালাইন করতে চাচ্ছেন সেই কটাকে ধরবেন। ধরেন আমি এই নিচেরটা থেকে ধরে আমি কন্ট্রোল ধরে চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারবো। যদি কন্ট্রোল ধরে দেন এগুলো সিলেক্ট করেন তাহলে সবগুলো সিলেক্ট হবে। আবার যদি চান যে এখান থেকে আপনি একটা ধরছেন, এখান থেকে একদম শিফট ধরবেন, একদম উপরেটা ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আপনার দুটো অপশনই আপনি ইউজ করতে পারেন। এখন ধরেন আমরা এখান থেকে দেখেন এটা যখন সিলেক্ট করছি তখন কিন্তু এই যেগুলো অন হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এইদিকে অ্যালাইন করি, দেখেন আমরা যদি এইদিকে অ্যালাইন করি তাহলে কিন্তু এই অ্যালাইনগুলো এইভাবে না বুঝিয়ে অন্যভাবে দেখাই। যেমন আমাদের এই যে অ্যালাইনটা, এই যে এলোমেলো যেই অপশনগুলো রয়েছে আমরা এইগুলোকে আমরা একদমই স্ট্রেট লাইনে নিয়ে আসতে চাচ্ছি। আমরা এখান থেকে দেখেন এই যে যেটা আছে আমাদের এখানে কিন্তু হরিজন্টালি, এটা হচ্ছে হরিজন্টালি সেন্টার। তো হরিজন্টালি সেন্টারে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একদমই স্ট্রেট পয়েন্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এগুলা সবগুলাই আমাদের এখান থেকে আছে, তবে আমরা যদি চাই যে এদিকে করবো, দেখেন এদিকে করলে কিন্তু আমাদের সবগুলা একটার ভিতরে চলে আসবে বা একটা পয়েন্টে চলে আসবে। যেমন ধরেন আমরা এখানে করতেছি, এখানে একটা পয়েন্টে সবগুলো চলে আসছে, কিন্তু এখানে সবগুলা লেয়ারই কিন্তু আছে। তো আমরা এগুলো দেখাই। যেমন ধরেন আমাদের এখানে কিন্তু একটা লাইনে নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে মাঝখানে যে স্পেসটা আছে এই স্পেসটাকে আমরা একদম সমান করব। এই স্পেসটাকে আমি একদমই সমান করে নিয়ে আসবো। তো আমাকে এখান থেকে যাইতে হবে, এখানে দেখেন এই যে 3 ডট আছে, যেটা হচ্ছে 3 ডটে ক্লিক করার পর আমরা এখান থেকে কয়েকটা অপশন পাবো। যেমন এই যেটা আছে আমরা এখান থেকে করি, আমরা যদি এটা ক্লিক করি দেখেন আমার এটা কিন্তু এখন সমান আছে, সবগুলো অপশন কিন্তু আমাদের এখানে সমান। আচ্ছা, দেখেন আমাদের এই সবগুলো অপশন কিন্তু একদমই সমান আছে। তো যাই হোক, আমরা এখান থেকে আরও কিছু দেখি। এটাকে আমি একটু সাইডে নিয়ে যাই, আমি এটাকে একটা কপি করে নিই, কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিই। ওকে, ঘোরানোর পর আমি রাইট ক্লিক করি, দেন এটাকে একটু সরিয়ে নিই। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা একটু এলোমেলো আছে, ধরেন আমাদের এই অপশনগুলো বা এইগুলো একটু এলোমেলো আছে। ওকে, ধরেন আমার এগুলো এলোমেলো আছে, আমি চাচ্ছি যে এগুলো একটা লাইনে চলে আসবে, এই ধরনের একটা লাইনে।
তো আমি এগুলা সবগুলাকে ধরবো। এখান থেকে আমাদের যেগুলো কপি ছাড়া হয়েছে আমাদের মনে হয় এই 7 থেকে এই পর্যন্ত আমাদের এখান থেকে আরো একটু কপি 1 2 3 4 ওকে। তো আমি এটা করে নিলাম, দেন এখান থেকে আমি সবগুলোকে ধরে দেন এদিকে একটা অ্যালাইন করে দিলাম, দেন দেখেন সবগুলো একদম স্ট্রেট লাইনে চলে আসছে। এখন আমি চাচ্ছি দেখেন এখানে একটু বড় ছোট আছে, তো আমরা এখান থেকে এগুলাকে করে নিব। ওকে, দেন দেখেন আমাদের এইগুলো কিন্তু অপশনগুলো কিন্তু একদমই সবগুলো কিন্তু একদমই স্ট্রেট লাইনে আসছে এবং কি একটা রেশিওতে চলে আসছে। আমরা এখানে যদি এইভাবে দেখি, যেমন ধরেন এখান থেকে আমাদের এটা স্পেসটা কিন্তু একদম সমান সমান। এই ধরনের অ্যালাইনগুলোর বিষয় হচ্ছে আপনাকে একদমই সঠিক একটা স্টেট পয়েন্টে নিয়ে আসবে। এটাই আপনি যদি চান যে ধরেন এখানে কয়েকটা স্টেপ নিয়েছেন, যেমন আমরা এখান থেকে একটা এটা নিলাম একটা এটা নিলাম একটা এখানে একটা নিলাম। এখন আপনি চাচ্ছেন যে এই লাইনগুলো নিয়েছেন, আপনি এই লাইনগুলোকে আপনি চাচ্ছেন যে একটা লাইনে থাকবে, মানে এই সাইডে থাকবে। তো তখন যদি আমি এখানে এদিকে ক্লিক করি তাহলে দেখেন একটা লাইনে চলে আসছে। এখন আমি যদি হরিজন্টালি মানে এখান থেকে একদমই সেন্টার হবে তাহলে এই সবগুলো কিন্তু সেন্টার হয়ে গেল। আবার যদি আমি এই সাইডে অ্যালাইন হবে তাহলে কিন্তু এই সাইডে অ্যালাইন হলো। এখন আমি যদি চাই উপরের দিকে অ্যালাইন হবে, উপরের দিকে অ্যালাইন করতে হলে আমাকে আবার ঘোরাতে হবে। আমি এখান থেকে ধরি, এগুলো নিচেগুলো যেগুলো আছে সেগুলো ডিলিট করে দিই। হ্যালো ভাইয়া, ডিসপ্লেটা মনে হয় ছোট হয়ে গেছে আর কি। জি, এখন দেখেন আমরা যদি চাই যে এখানে সবগুলো আছে, আমরা এদিকে এখন অ্যালাইন করতে চাচ্ছি, এদিকে আছে। আমি যদি চাই নিচের দিকে করব, নিচের দিকে অ্যালাইনটা হচ্ছে। আবার যদি চাই সেন্টার করব তাহলে সেন্টার পজিশনে হচ্ছে সবগুলা। অ্যান্ড এটা হচ্ছে একটা রেশিওতে থাকবে। এটাও ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি চান যে এখান থেকে আপনি ডিস্ট্রিবিউটিভ করবেন এটাও করে দিতে পারেন। ঠিক আছে, এদিকে করতে পারেন, এদিকে করতে পারেন, তাহলে সমান হয়ে যাবে এগুলো বিষয়গুলো। এখানে সিলেকশন আছে, আপনি এখান থেকে চাইলে আরও অনেক বিষয় আছে, এগুলো আসলে মূলত আপনাদের দেখে নিতে হবে। এগুলো দেখবেন, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এবং কি আপনি যদি চান যে এখানে এতগুলো সিলেকশন না করে আপনি চাচ্ছেন যে সবগুলো একসাথে এক ক্লিকে সিলেক্ট করবেন, তাহলে কিন্তু এখানে অটো সিলেকশনটা অন করে দিতে হবে। এখন আমি যদি চাই এইভাবে যদি সিলেকশন করি, আমাদের সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেছে। আমি যদি এখানে আরেকটা ক্লিক করি, সবগুলো লেয়ার কিন্তু একসাথে সিলেক্ট হচ্ছে। এটাও কিন্তু একটা সুবিধা, ঠিক আছে, এই অটো সিলেকশনে। তো যাই হোক, দেন নেক্সট টুলে যাব। আমি নেক্সট টুলে একদম এক্সপান্ড করে দিলাম এগুলা। ভাইয়া আপনার স্ক্রিনটা একটু বড় করেন। ভাই স্ক্রিনটা বড় হ্যাঁ আছে, ভাই, ছোট হয়ে গেছে আর কি। স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখি আমি। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুলের কাজ দেখিয়ে আমাদের ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। তো এখান থেকে দেখেন সিলেকশন টুলের আমরা প্রথমে দেখব মার্কি টুল। দেন এটা দেখার কারণ হচ্ছে যে আমরা এই টুলসের দ্বারা জাস্ট আমরা লেয়ার অপশনগুলো শিখবো এবং কি আমরা প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা কাজ করব। জি জি বলেন। দেখি আপনাদের হোমওয়ার্ক দেওয়া হবে, আপনারা যদি চলে যান তাহলে আমি কিভাবে আপনাদের হোমওয়ার্কগুলো দিব বলেন। তো দেখেন আমরা এখান থেকে প্রথমে এই সিলেকশন টুলটা, আমরা এখান থেকে লেয়ারের যে অপশনগুলো আছে লেয়ারের অপশনগুলো দেখব। যেমন আমরা এখান থেকে প্রথমে এখানে একটা সিলেকশন নেই, দেন এই সিলেকশনটা আমরা যখন নিচ্ছি তখন কিন্তু এটা সিলেক্ট হচ্ছে, জাস্ট এখানে কোনো কালার দিচ্ছে না। তো আমরা এটাকে কালার দেওয়ার জন্য আমরা কি করব, কালার দেওয়ার জন্য আমাদের এখানে একটা লেয়ার নিতে হবে। যেখানে দেখেন এখানে কয়েকটা অপশন আছে যেগুলো লেয়ার প্যালেটে পাবেন, বা লেয়ার্স যেটা আছে লেয়ার অপশনের ভিতরে, এই প্যালেটের ভিতরে আপনি এখানে নিচে কয়েকটা অপশন পাবেন। এখানে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার আছে। এই ক্রিয়েট এ নিউ লেয়ারে যখন ক্লিক করবেন এখানে একটা লেয়ার তৈরি হয়ে যাবে আপনার। এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক লেয়ার তৈরি হয়ে গেল। দেন এই লেয়ারের ভিতরে আপনি যদি চাচ্ছেন যে এই সিলেকশনের ভিতরে আপনি একটা কালার দিবেন এই লেয়ারের মধ্যে, তো আমি চাচ্ছি এখান থেকে একটা কালার হবে, সেটা আপনি ধরেন আমাদের বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ যে কালারটা আছে, তো সেই কালারটা যদি আপনি করতে চান, ধরেন আমি এই ধরনের একটা কালার করলাম। এখানে কিন্তু আমাদের কালারটা হচ্ছে, আপনি ডাবল ক্লিক করে এটা হচ্ছে কালারটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যেটা উপরে আছে সেটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, অ্যান্ড নিচে যেটা হোয়াইট কালার দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার। তো আমি এটা যদি এক্সে ক্লিক করি তাহলে কিন্তু এটা মানে আপ ডাউন করবে, মানে উপরে নিচে আসবে। যেমন এখান থেকে এক্সে ক্লিক করার পরে কিন্তু এটা ঘুরতেছে। তো আমি চাচ্ছি যে এটার ভিতরে ডাবল ক্লিক করে আমি এটা রেড কালার নিব, ঠিক আছে। তো আমার কিন্তু দুইটা কালার এখান থেকে হয়ে গেল। আমি চাচ্ছি প্রথমে আমি উপরে যেটা ফরগ্রাউন্ডে থাকবে সেটা আমাদের গ্রিন কালারটা থাকবে। তো আমি এটা নেওয়ার পরে আমি এখান থেকে একটা পেজ নিয়েছি এবং এখানে একটা সিলেকশন করেছি। এতে যে সম্পূর্ণ বিষয়টা আমরা প্রথমে কি করেছি, একটা সিলেকশন নিয়ে একটা সিলেক্ট করেছি। দেন এখান থেকে আমরা একটা পেজ নিয়েছি, নতুন একটা পেজ যেটা ব্ল্যাঙ্ক। দেন তারপর আমরা একটা কালার নিয়েছি, কালারটা নেওয়ার পর আমরা এখন কি করব, অল্টার ব্যাক স্পেসে ক্লিক করব অথবা অল্টার ডিলিটে ক্লিক করবেন। অল্টার ডিলিটে ক্লিক করলে আপনার এটা সম্পূর্ণ কালারফুল হয়ে যাবে। যখন আপনি এটা অল্টার ব্যাক স্পেসে ক্লিক করবেন তখন কিন্তু এটা কালার দেখা যাচ্ছে। আপনি যদি এটা কন্ট্রোল ডিলিটে ক্লিক করেন বা কন্ট্রোল ব্যাক স্পেসে ক্লিক করেন তাহলে এটা রেড কালারটা নেবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে রয়েছে আমাদের। তো এখান থেকে দুইটা অপশনই আপনি এখানে করতে পারেন। আমি এখান থেকে প্রথমেই
ফরগ্রাউন্ড কালারটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড হচ্ছে আমি এখানে এই সিলেকশনটা উঠিয়ে দেওয়ার জন্য আমাদের কন্ট্রোল ডি দিতে হবে। কন্ট্রোল ডি দিলে আমাদের সিলেকশনটা উঠে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কোনো সিলেকশন নেই। দেন এখন যদি আমি মুভ টুলে ধরি, মুভ টুলে ধরার পর আমি কিন্তু এই লেয়ারটা সরিয়ে নিতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে সরিয়ে নিতে পারবো। ধরেন আমি এখানে সেন্টারে নিয়ে আসতে চাচ্ছি। তো সেন্টারে নিয়ে আসার জন্য আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমাকে কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হবে। দেখেন এখন কিন্তু সবগুলো ঘুরতেছে, মানে সম্পূর্ণ একটা পেজটা কিন্তু ঘুরতেছে বা এখানে সিলেকশন হয়ে গেছে। তো এখন আমি যদি চাই যে এখান থেকে মুভ টুলে গিয়ে আমি এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসবো, আমাকে এখান থেকে হরিজন্টালি একটা ক্লিক করতে হবে, ভার্টিক্যালি একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমার এটা সেন্টার হয়ে যাবে। তো আমি এখন এটাকে কন্ট্রোল ডি দিই। কন্ট্রোল ডি দেওয়ার পরে আমি এখান থেকে চাচ্ছি যে একটা ইলিপ্টিক্যাল বা একটা ইলিপস দিতে হবে। আমি এখান থেকে ইলিপ্টিক্যাল যেই মার্কি টুলটা আছে, এই ইলিপ্টিক্যাল মার্কি টুলটা একটা নিয়ে আসবো। দেন আমি এখান থেকে একটা সেন্টার করবো, মানে একটা নিব, অল্টার শিফট ধরে নেবেন। অল্টার শিফট ধরে একটা ইলিপস নেবেন, মানে একটা সিলেকশন নেবেন। নেওয়ার পরে এটা ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি একটা পেজ নেবেন। একটা পেজ নেওয়ার পরে আপনি এখান থেকে এই যে এই ফরগ্রাউন্ড কালারটা উপরে নিয়ে আসবেন, এই যে অ্যারো বাটনে ক্লিক করে, অথবা এক্সে ক্লিক করে এটা উপরে নিয়ে আসবেন। এখন হচ্ছে আপনি অল্টার ব্যাক স্পেসে ক্লিক করবেন, অথবা অল্টার ডিলেটে ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার পরে কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দেওয়ার পরে আপনি এখান থেকে আবার কন্ট্রোল এ দিয়ে ওয়াল সিলেক্ট করে নেবেন। ওয়াল সিলেক্ট করার পরে মুভ টুলে যাবেন। মুভ টুলে যাওয়ার পরে এটাকে অ্যালাইন করে দিবেন। দেখেন আমার এটা কিন্তু দুইটা এখন অ্যালাইনমেন্ট আছে, এবং কি এখন যদি আমি কন্ট্রোল ডি দেই তাহলে কিন্তু আমার এটা কিন্তু একটা ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেছে না, ন্যাশনাল ফ্ল্যাগ। তো দেখেন নেক্সট আমরা দেখবো যে আপনি যদি চান যে এখানে একটা দিবেন, তাহলে কিন্তু তাও দিতে পারবেন। একটা রেক্টেঙ্গেল নেন, দেন এখান থেকে আমি ধরেন এখান থেকে নিচ্ছি, ওকে। দেন আমি এখান থেকে চাইলে যে কোনো একটা কালার দিতে পারবো, তবে একটা পেজ দিতে হবে আমাকে। দেন এখান থেকে আমি ধরেন একটা কালার দিয়ে দিলাম, কন্ট্রোল ডি। দেখেন আমি এখানে কিন্তু আমাদের এই কালারটা কিন্তু এইভাবে হয় না, আসলে অন্য একটা কালার দিয়ে দেন, তাহলে অনেকটা সুন্দর লাগবে। ওকে, দেন কন্ট্রোল ডি। তো আমাদের এখানে কিন্তু একটা ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি হয়ে গেল। তো আপনাদের আগামীকালের ক্লাসের কাজ থাকবে যে আপনারা 10টা করে ন্যাশনাল ফ্ল্যাগ ক্রিয়েট করবেন, এবং কি ন্যাশনাল ফ্ল্যাগগুলো ক্রিয়েট করার পরে আমাদেরকে গ্রুপে দিয়ে দিবেন। যে গ্রুপটা হচ্ছে আপনারা কি সবাই জয়েন আছেন আমাদের গ্রুপে? আমাদের আমরা কি দেখলাম, আমরা এখান থেকে একটা পেজ বা একটা ডিজাইন তৈরি করা দেখলাম বা শিখলাম। তো এই বিষয়টা আমরা সেভ দিতে হবে না আমাদের। তো এই সেভ দেওয়ার জন্য আমাদের কোথায় যেতে হবে, ফাইল, দেন এখান থেকে প্রথমে আপনি যাবেন যেটা এক্সপোর্ট, দেন এখান থেকে আপনি সেভ ফর ওয়েবে যেটা আছে, সেভ ফর ওয়েবে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা উইন্ডো পাবেন। যে উইন্ডোর ভিতরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমরা এখান থেকে সবগুলো অপশনই দেখাবো, জাস্ট আজকে সেভটা দেখাই দেই। এখানে দেখবেন যে জেপিজি আছে, জেপিজিটা সিলেক্ট করবেন। এখান থেকে কোয়ালিটি যেটা আছে, কোয়ালিটিটা নেবেন হচ্ছে 100। দেন এখান থেকে হোমওয়ার্কগুলো কি পিজি দিব নাকি অন্য কোনো ফাইল দিব? না, জাস্ট জেপিজি দিবেন, অন্য কোনো ফাইল দেওয়ার দরকার নাই, জাস্ট জেপিজি। দেন এখান থেকে সেভে ক্লিক করবেন। দেন এখানে সেভে ক্লিক করার পর আপনি যেখানে সেভ করতে যাচ্ছেন সেখানে সেভ করে দিতে পারবেন, ঠিক আছে? দেন সেভ করার পরে আপনাদের কাজ এখান থেকে নাম দিয়ে সেভ করবেন। আপনি একটা নামই কিন্তু বারবার দেন না, তাহলে কিন্তু নিবে না। ধরেন ওয়ার্ক 1 বা ডিজাইন 1, ডিজাইন 2 বা ফ্ল্যাগ 1, ফ্ল্যাগ 2 এরকম ভাবে দিতে পারেন, ঠিক আছে? তো এখান থেকে এইভাবে আপনারা সেভ দিয়ে নেবেন, আপনার যে কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন বা বানিয়ে নেবেন। তো 10টা ডিজাইন বানাবেন, এটা হচ্ছে জেপিজির জন্য। দেন আমরা দেখাবো এটার মেন ফাইলটা কিভাবে সেভ করবেন। ধরেন আপনি একটা কাজ করছেন, এটার আপনি চাচ্ছেন যে পরবর্তীতে আপনি এডিট করতে যাচ্ছেন, এই ফাইলটা যাতে আপনার থাকে আপনার কাছে। এই মেন ফাইলটা যদি আপনি রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই ফাইলে যেতে হবে, এখান থেকে সেভ করতে হবে। সেভ করার পর দেন এখান থেকে আপনি দেখবেন যে এখানে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে আপনি অবশ্যই এখান থেকে পিএসডিটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার পিএসডি সিলেক্ট করা থাকবেই, তবে আপনি যদি না থাকে তাহলে এখান থেকে যে পিএসডি যেটা আছে ফটোশপ পিএসডিটা সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে নামটা দিয়ে আপনি জেপিজিটা সেভ দিয়েছেন সেই নামটা দিয়ে আপনি এটাও সেভ করবেন। কিন্তু আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনি একটা ফাইল কিন্তু বারবার সেভ দিতে পারবেন না। মানে এটার ভিতরে একটা কাজ করছেন, কিছু কাজ করছেন, সেই কাজটা আবার মানে সেভ দেওয়ার পরে এখান থেকে সেভ দিচ্ছেন মেন ফাইলটা, দেন আপনি সেম কাজটা আবার আরেকবার করতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে এই জন্য আমি সবাইকে বলি যে সেভ অ্যাজ করবেন, সবসময় সেভ অ্যাজ করবেন। আরেকটা বিষয় জানার ছিল। জি, আমরা কাজ করার পর হঠাৎ দেখা যায় যে পিসিতে কাজ করার পর কারেন্ট চলে যায়, তো আমার কাজগুলো আবার রিটার্ন মানে কিভাবে পাওয়া যাবে এটা একটু। আচ্ছা, ওইটা হচ্ছে আপনি ধরেন যে কাজ করতেছেন, কাজের মাঝখান থেকে হঠাৎ এক সময় পিসিতে কারেন্ট চলে গেছে, আপনার ফটোশপটা ক্লোজ হয়ে গেছে, ওপেন করার পর দেখতেছেন। তো ওপেন করার পরে দেখবেন যে ওকে লেখা হতেছে অথবা মোর ইনফরমেশন এরকম কিছু অপশন বা মেসেজ আসে। আপনি ওকে করলে আবার সেই ফাইলটা কিন্তু রিটার্ন আসতেছে। তবে আপনি ধরেন যে কিছু কাজ করছেন, আপনি ধরেন এই কাজটা করছেন, আপনার একটুর জন্য বাকি রয়েছে, তখন আপনি একটা সেভ দিয়ে রাখবেন। এখান থেকে একবার সেভ অপশনটা একটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনি
ওপেন রিসেন্ট ফাইলের ভিতরে পাবেন। মানে সেভ দেওয়া হয় না বা কাজের মধ্যে যদি ওই যে সেভ দেওয়া হয় না, তো এটা যদি রিটার্ন কেমনে পাওয়া যায়, এটা কোনো অপশন আছে? এটার কোনো রিটার্ন টু অপশন আসলে নাই এরকম ভাবে। আপনি যদি সেভ একবার দিয়ে রাখেন তাহলে আপনি এখান থেকে ওপেন অ্যাজ এর ওপেন রিসেন্ট ফাইলের ভিতরে পাবেন, তবে যদি আপনি ওইভাবে সেভ না দিয়ে রাখেন তাহলে পাবেন না। আচ্ছা।